আমি রাগে কাঁপতে কাঁপতে রিমির কাছে দু পা এগিয়ে গেলাম। চড় মারতে যাব, তার আগেই রিমি আমার হাত ধরে ফেলল। চোখ গরম করে বলল, খবরদার বলছি, আমার গায়ে হাত তোলা তো দূরের কথা, ছুঁয়ে দেখলেই অবস্থা খারাপ করে দিব। হাত কিন্তু আমারও আছে, আমিও মারতে পারি। তুই আমাকে মারবি? ভালোই সাহস পেরেছে দেখছি। তুই আমাকে মারতে পারলে আমি কেন পারবো না? গায়ে হাত দিয়ে দেখ, চিৎকার করে লোকজন ডেকে গণধোলাই খাওয়াবো। তোকে আমি দেখে নেব। আমার সাথে পাঙ্গা নেওয়া? তুই আমাকে চিনিস না। তুইও আমাকে চিনিস না, ভাবতেও পারবি না আমি কতটা ডেঞ্জারাস। তাই সবার সামনে অপমানিত হতে না চাইলে বিয়েটা ভেঙে দে। পেতনি কোথাকার, তুই আমাকে হুমকি দিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। কথাটা বলে যে আমি রিমিকে মারতে যাব, তার আগেই রিমি আমার কাছে ঠাস করে চড় মারল। ঘটনার আকস্মিকতায় আমি তপ্তা খেয়ে গেলাম। কি বলবো ভেবে পাচ্ছি না। গালে হাত দিয়ে চোখ বড় বড় করে রিমির পানে তাকিয়ে রইলাম। রিমি চেঁচিয়ে বলল, বলেছি না গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না। বের হ আমার ঘর থেকে, না হলে আরো মার খাবি। কাজটা তুই ঠিক করলি না। কথাটা বলি আমি আগে ফুসতে ফুসতে রিমির ঘর থেকে বেরিয়ে আসলাম। কত বড় সাহস, আমাকে চড় মারে! আবার কিছু বলাও যায় না। রিমিকে আমি পরে দেখে নেব, আগে ভালোই ভালো বিয়েটা হয়ে যাক। পরের দিন দুপুরবেলা আমি মা আর বাবা তরিদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। আজ তরিকে আংটি পরিয়ে বিয়ে পাকা করে আসবো এবং সামনে শুক্রবারে বিয়ে হবে। কিন্তু রিমির আসার কোনো খবর নেই। সে সকাল 10টা থেকে সাজতে বসেছে, কিন্তু এখনো তার সাজা হয়নি। আমি মাকে কত করে বললাম রিমিকে সাথে নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু মা আমার কোনো কথাই তোলেনি। উল্টো ধমক দিয়ে বলেছে রিমি না গেলে বিয়েটা হবে না। রিমি নাকি বিয়ের সবকিছু আয়োজন করবে, কিন্তু মা বুঝতে পারছে না রিমির সাথে গেলেই বিয়েটা হবে না। ও হয়তো আমার বিয়েটা ভাঙার জন্য সেখানে যাচ্ছে। রিমি এখনো নিচে আসছে না দেখে মা বলল, দেখ তো রিমি রেডি হয়েছে কিনা, যা ওকে গিয়ে নিয়ে আয়। আমি গিয়ে দেখি তোর মামার মামিরা এসেছে কিনা। আমি ইচ্ছে না থাকা সত্ত্বেও রিমির ঘরের সামনে গেলাম। দরজায় নক করার সাথে সাথে রিমি ভিতর থেকে বলে উঠল, কে? আমি শাহিন। আর কতক্ষণ লাগবে তো রেডি হতে? এই তো প্রায় হয়ে গেছে। তুই বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আয়, দরজা খোলাই আছে। না থাক, আমি এখানে ঠিক আছি, তুই জলদি রেডি হ। আরে ভিতরে আয়। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। রিমির দিকে তাকাতে আমার মাথা চক্কর দিয়ে উঠল। রিমি একদম উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, তার পরনে একটা সুতাও নেই। রিমিকে এই অবস্থা দেখে আমি সাথে সাথে চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। ঘরে ঢুকে যে এমন কিছু হবে কল্পনাও করিনি। আমি চিৎকার দিয়ে বলে উঠি, তুই কি পাগল হয়ে গেছিস? এভাবে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিলাম কোন শাড়িটা পরবো, আর অমনি তুই এসে দরজায় নক করলি। তাহলে ভিতরে আসতে বললি কেন? তোর একটু কমন সেন্স নেই? আরে এত রেগে যাচ্ছিস কেন? আমরাই তো। তাই বলে আমাকে উলঙ্গ হয়ে শরীর দেখাবি? মাথা মোটা একটা! তাড়াতাড়ি শরীর ঢাক। কোন কালারের শাড়ি পরবো? আমাকে জিজ্ঞাসা করছিস কেন? যা ইচ্ছে পর। তুই তো কালো রঙের পাঞ্জাবি পরেছিস, তাহলে আমিও কালো রঙের শাড়ি পরি, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি পর। কিন্তু আমি তো পরতে পারবো না। সকালে বাথরুমে পিছলে পড়ে গিয়ে হাতে প্রচন্ড ব্যথা পেয়েছি। ও আল্লাহ, এ কোন মুসিবতে পড়লাম! ঠিক আছে, তাহলে অন্তত ব্লাউজ আর পেটিকোটটা পরে শরীর ঢাক। আচ্ছা, কিন্তু ব্লাউজের হুক লাগাতে পারবো না, পিছনে হাত যাবে না। তুই একটু লাগিয়ে দিস। আমি কিছু বললাম না, উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রইলাম। একবার ভাবলাম দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু পালাতে গিয়ে আবার যদি রিমির দিকে নজর যায় তখন আরেক সমস্যা। আমি দাঁড়িয়ে থেকে এসব চিন্তা করছিলাম, তখন রিমি বলে উঠল, হয়ে গেছে, এখন আমার ব্লাউজের হুকটা লাগিয়ে দে। আমি রিমির দিকে তাকালাম। রিমি কালো রঙের হাত কাটা ব্লাউজ আর কালো রঙের পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। পেটিকোটটা নাভির একটু নিচে পড়াতে রিমির সুকোপি নাভির অতুল গহ্বর স্পষ্ট দেখা যাচ্ছে। পাশাপাশি রিমির ফর্সা পেট যেন হীরের মতো চকচক করছে। আমি এক দৃষ্টিতে রিমির পেটের দিকে তাকিয়ে রইলাম। কি হলো? কি দেখছিস? হুকটা লাগিয়ে দে। রিমির ডাকে ভাবনায় ছেদ ঘটে আমার। আমি সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিই। তারপর রিমির পিছনে গিয়ে দাঁড়াই। তখন রিমি বলে ওঠে, এই শাহিন, আমার পেটটা বেশি সুন্দর নাকি তোরির? রিমির কথা শুনে
আমি চমকে উঠি, থতমত খেয়ে যায় খানিকটা। কি বললি তুই? কিছু না, তুই জলদি হুকটা লাগিয়ে দে, শাড়ি পরতে হবে আবার। আমি আর কথা না বাড়িয়ে ব্লাউজের হুক লাগানোর চেষ্টা করি, কিন্তু ব্যর্থ হই। রিমির পিঠ মাঝ বরাবর আমার দৃষ্টি পড়তেই চোখ আটকে যায়। রিমির ফর্সা পিঠের মাঝে ছোট্ট একটা তিল। রিমির মোহনীয় শরীরে কি সুন্দরভাবে না জায়গা করে নিয়েছে তিলটা। আমি কেবল তাকিয়ে রইলাম। জানি না আজ আমার কি হয়েছে। রিমির সবকিছু যেন নতুন নতুন লাগছে। এভাবে তাকিয়ে কি দেখছিস? আমার পিঠের তিলটা খুব সুন্দর, তাই না? রিমির কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায়। এই মেয়ের পিছনে চোখ আছে নাকি? আমি তাড়াতাড়ি ব্লাউজের হুকটা লাগিয়ে রিমির সামনে এসে দাঁড়াই। রিমি কোমল স্বরে বলে, আমার শাড়িটা একটু পরিয়ে দে। মাথা খারাপ নাকি? আমি পারবো না, মাকে ডাকছি, মার কাছে পড়িয়ে নিস। কথাটা বলে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসতে যাব, কিন্তু পারছি না। রিমি আমার হাত টেনে ধরে আছে, তারপর কাছে টেনে আদুরে গলায় বলে, আম্মু পারবে না, তুই একটু পরিয়ে দে না, আমার হাতে খুব ব্যথা, একা একা পড়তে পারবো না। তোকে কেন পড়িয়ে দেব? কাল রাত আমার সাথে কি করেছিস মনে নেই? তুই এখন আমার শত্রু। আরে কুল কুল, এত রেগে যাচ্ছিস কেন? আমি কালকে একটু মজা করেছিলাম। এটা কোন ধরনের মজা? তুই ছোট হয়ে আমাকে চড় বেঁধেছিস। তার জন্য সরি, আসলে একজনের উপর খুব রেগেছিলাম, আর সেই রাগটা তোর উপর ঝেড়েছি। সেটা বুঝলাম, কিন্তু তুই আমার বন্ধু রিফাতকে আমার বিয়ে ভাঙার জন্য মেসেজ দিয়েছিস কেন? এমনি দুষ্টুমি করে। আমার তোর বিয়ে ভাঙার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমি তোর বন্ধু রিফাতকে পরীক্ষা করার জন্য মেসেজ দিয়েছিলাম, কিন্তু তোর বন্ধু রিফাত কি বলেছে জানিস? সে বলেছে তোর বিয়ে ভাঙার জন্য 20,000 না 5,000 টাকা দিলেই হয়ে যাবে। কি? রিফাত এটা বলেছে? শালাকে একবার হাতের কাছে পায়, মেরে পাতার ছাল তুলে নেব। আচ্ছা করিস, এখন আপাতত আমাকে শাড়িটা পরিয়ে দে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এখনো কত কাজ বাকি। জানিস, তোর বিয়ের পুরো দায়িত্ব আব্বু আমাকে দিয়েছে, তাই আমার কথা না শুনলে বুঝতেই পারছিস কি হবে। আমি আর কথা বাড়লাম না, কিন্তু কেন জানি মনে হচ্ছে রিমি মিথ্যে বলছে। নিশ্চয় মনে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। কি হলো, কি ভাবছিস? কিছু না, আমি অত ভালো করে শাড়ি পরাতে পারি না। সমস্যা নাই, যেভাবে পারিস ওভাবেই পরিয়ে দে। আমি কালো শাড়িটা নিয়ে রিমির সামনে হাঁটু মুড়ে বসি। শাড়ির এক মাথা রিমির হাতে দিয়ে অন্য মাথা রিমির সরু কোমরের ভাঁজে গুছে দিই। আমার হাতে স্পর্শ পেতেই রিমি কেমন করে যেন শিউরে ওঠে। প্রচন্ড শক্ত করে আমার কান চেপে ধরে তার হাত জোড়া দিয়ে। এদিকে শাড়ি পরাতে গিয়ে বারবার আমার চোখ জোড়া রিমির ফর্সা পেটের দিকে যাচ্ছে। বিশেষ করে রিমির সুগভীর নাভিটা আরো বেশি করে আকর্ষণ করছে আমাকে। ইচ্ছে করছে রিমির ফর্সা পেটটা আলতো করে শুয়ে দিই, কিন্তু কোথায় যেন একটা সংকোচ কাজ করছে। আমি আমার লাইফে একটা কাজ একদম পারফেক্ট এবং স্মুথলি করতে পারি, সেটা হলো কাউকে শাড়ি পরানো। কিন্তু রিমি লোভনীয় পেট আর নাভির জন্য সেটাও করতে ব্যর্থ হচ্ছি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে শাড়ি পরাতে থাকি। রিমি সেটা খেয়াল করে এবং জোর করে তার দিকে আমার মুখটাকে ঘোরায়। মিষ্টি কণ্ঠে বলে ওঠে, আজ এত লজ্জা পাচ্ছিস কেন? সেদিন তো সব দেখে নিয়েছিলি। কোন দিন? ওই যে বাথরুমে গোসল করার সময় তুই নক না করেই ঢুকে পড়েছিলি, সেদিন। সেদিন তো ভুল করে দেখে ফেলেছিলাম, কিন্তু আজ তো তুই নিজের ইচ্ছায় দেখাচ্ছিস। সমস্যা নাই, অন্য কেউ তো আর দেখেনি, যা দেখার তুই দেখেছিস। আর শোন, আমার পেটে কিস করতে চাইলে করতে পারিস, আমি কিছু মনে করব না। তুই আসলে একটা শয়তান। আমার হাতের মার খেতে না চাইলে চুপ করে বসে থাক। আমি তোর জায়গায় হলে এতক্ষণে শুধু কিস না, অনেক কিছু করে ফেলতাম। আমি তোর মতো লুচ্চা না যে এসব করার কথা চিন্তা করব। তুই লুচ্চার বাপ, সেজন্যই তো লুকিয়ে লুকিয়ে আমার পেট, পিঠ আর নাভি দেখা হচ্ছে। না জানি সুযোগ পেলে আর কি কি দেখবি। আমি আর কিছু বলার সাহস পেলাম না। আমার চুরি ধরা পড়ে গেছে, তার রিমির শাড়ি পরানোর দিকে মন দিলাম। শাড়ি পরানোর শেষে আমি যখন শাড়ির কুচিগুলো রিমির নাভির নিচে গুঁজে দেব, তখনই সে আমার হাত চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, এইটুকু আমাকেই করতে দে, তুই কুচি গুজে দিলে আমি আর কন্ট্রোল করতে পারবো না। কথাটা বলেই রিমি উল্টো দিকে ঘুরে
শাড়ির কুচিগুলো নাভির নিচে গুজে দিল। আমি বসা থেকে উঠে দাঁড়াই। রিমি শাড়ির আঁচল ঠিক করতে করতে আমার সামনে এসে বলে, আমার কপালে একটা টিপ আর চোখে কাজল দিয়ে দে। এটাও আমাকে করে দিতে হবে? অবশ্যই। কয়েকদিন পর তো নিজের বউকে পরিয়ে দিবি, আজকে না হয় আমাকে পরিয়ে দে। আমি টিপের পাতা থেকে একটা কালো টিপ নিয়ে রিমির কপালে পরিয়ে দিলাম। তারপর রিমির কথা মতো চোখে গাঢ় কাজল দিয়ে দিই। কাজল দেওয়ার সময় রিমি আমার দিকে অপলক নড়ে তাকিয়ে থাকে। কিছু বলতে গিয়েও বলতে পারে না সে। অতঃপর রিমি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখে। আমি রিমির পিছনে দাঁড়িয়ে আয়না তার প্রতিবিম্ব দেখি। রিমি আমার দিকে ফিরে মুচকে এসে বলে, একটা কথা বলতো, আমি বেশি সুন্দর নাকি তোরই? রিমির প্রশ্নের উত্তর দিতে পারি না আমি। তার হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসতে থাকি। সত্যি বলতে রিমিকে আজ এত সুন্দর লাগছে তা ভাষায় বা লিখে প্রকাশ করা যাবে না। কালো শাড়িতে রিমিকে দুধালতা অঙ্গ যেন ফুটে উঠেছে। মনে হচ্ছে রিমি কোনো প্রজাপতি, যাকে ধরার সাধ্য আমার নেই। এতটাই অপূর্ব লাগছে রিমিকে। রিমিকে নিয়ে ড্রয়িং রুমে এসে দেখি বড় মামা, মেজো মামা, ছোট মামা এবং সাথে মামিরা চলে এসেছে। আমি সবার সাথে কুশল বিনিময় করি। তারপর তরিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সবাই বাড়ি থেকে বের হয়। বাড়ির বাইরে এসে দেখি রিপা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রিপার পরনে কালো শাড়ি। আমি এবার একটু অবাক হয়, ব্যাপার কি, আজ শোক দিবস নাকি? আমার দেখা দেখি সবাই কালো রঙের পোশাক পরেছে। এসব ভাবতে ভাবতে রিপার কাছে এগিয়েছি আমি। মুচকে হেসে বলি, কেমন আছো রিপা? ভালো। শুনলাম এক বিদেশিনীকে বিয়ে করেছো। বিদেশিনী? ও, তরির কথা বলছো? আরে, বিদেশে থাকলে কেউ বিদেশি হয় নাকি? রিপা মুখ ভ্যাটকালো। দেখে মনে হচ্ছে আমার বিয়েতে মোটেই খুশি নয় সে। না হওয়ারই কথা, হাজার হলেও রিমির বোন বলে কথা। আমি আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। বড় মামা আর মেজো বাবা সামনে বসেছে, আমি পিছনের সিটে বসলাম। একটু পর দেখি রিমিও গাড়িতে উঠে বসলো। তুইও এই গাড়িতে যাবি? মার সাথে ওই গাড়িতে যা। না, আমি এই গাড়ি করেই যাব। ওকে, তাহলে তুই সামনে গিয়ে বস, মামা পিছনে এসে বসু। এটা আমার বাবার গাড়ি, তাই যেখানে ইচ্ছা সেখানে বসবো, তুই চুপ করে থাক। বলে রিমি আমার পাশে চেপে বসলো। এমন সময় দেখি রিপা গাড়িতে উঠে বসলো। মিষ্টি এসে বলল, ভাইয়া, ওই গাড়িতে জায়গা নেই, মা এখানে বসতে বলল। আমি কি বলবো ভেবে পেলাম না। রিমি আমার ডান পাশে বসেছে আর রিপা আমার বাম পাশে, আর দুজনের মাঝখানে আমি চুপটি করে বসে আছি। গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকা সত্ত্বেও রিমি আর রিপা এমন ভাবে আমার উপর চেপে বসেছে যে মনে হচ্ছে আমাকে চ্যাপটা বানিয়ে ফেলবে। একটু পর মামা গাড়ি স্টার্ট দিল। গাড়ি কিছু দূর যেতেই রিপা আমার দিকে ঢলে পড়ে গালে লম্বা একটা কিস করে বসে। আমি চোখ বড় করে রিপার দিকে তাকাই। কিছু বলার আগেই রিপা দুষ্ট হাসি দিয়ে বলে ওঠে, ইস, রাস্তার কি অবস্থা! মনে হচ্ছে গাড়ি নয়, ঘোড়ার উপর বসে আছি। রিপার কথা বলা শেষ হতেই এবার রিমি আমার গায়ের উপর ঢলে পড়ে। তারপর আমার ঠোঁটে ঠোঁট জোড়া লাগিয়ে দেয়। আমি নির্বাক হয়ে যাই। রিমি ঝড়ের বেগে আমার ঠোঁটে কিস করে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর একদম নিষ্পাপ শিশুর মতো উবুথুবু হয়ে বসে থাকে। গাড়ি জানালার কাঁচ নামিয়ে বাইরের দিকে তাকিয়ে বিদ্রুপের স্বরে বলতে থাকে, রাস্তার অবস্থা একেবারে যাচ্ছে তাই, শান্তিমতো গাড়িতেও বসা যায় না। কথাটা বলা শেষ করে রিমি আমার দিকে তাকায়। আমি চোখ পাকিয়ে বলি, এটা কি হলো? কি হলো? আমার ঠোঁটে কিস করলি কেন? নিজের ইচ্ছায় করেছি নাকি? গাড়ির ঝাড়িতে তাল সামলাতে না পেরে ওটা হয়ে গেছে। সব দোষেই রাস্তার। রাস্তা ঠিক থাকলে এত কিছু হতো না। রাস্তা তো ঠিকই আছে, তুই নিজের ইচ্ছে এমনটা করেছিস। ঠেকা পড়ে নাই আমার, মরে যাব তবুও তোর সাথে এসব করার কথা চিন্তাও করব না। তুই আমার একমাত্র ভাই, যদিও নিজের না, কিন্তু তাই বলে এসব কাজ করব এটা ভাবলি কিভাবে? আমাকে কি তোর এমন মেয়ে মনে হয়? আচ্ছা, সেটা নয় বুঝলাম, কিন্তু আজ এত ভাই ভাই করছিস কেন? আগে তো ভাই ডাকতে বললে মানার জন্য তেড়ে আসতি। আজব ব্যাপার তো, এখন তোকে ভাই ডাকাও যাবে না নাকি? ওকে, তোকে এখন থেকে জান, কলিজা এসব বলে ডাকবো। রিমির আগে ফোঁস করতে করতে বলে উঠল। আমি অবাক হলাম। এ তো দেখি চোরের মায়ের বড় গলা। নিজ দোষ করে আমাকে গরম দেখাচ্ছে।
আমি কিছু বলতে যাব, তখন সামনে থেকে বড় মামা বলে উঠল, তোমরা তিনজন সেই তখন থেকে কি সব গুজুর গুজুর করছো? চুপ করে থাকা যায় না? আমি আর কিছু না বলে চুপ করে বসে রইলাম। হঠাৎ খেয়াল করলাম রিমি আমার বাহু জড়িয়ে আছে। আমি ফিস করে বললাম, কি করছিস, ছাড় আমাকে। রিমি আমার বাহু আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, রাস্তার অবস্থা ভালো না, তাই জড়িয়ে ধরেছি, ঝাঁকি লাগছে খুব। রিমির দেখা দেখি পাশ থেকে রিপাও আমার বাহু জোড়া জড়িয়ে ধরল। কিছু বলার আগেই সে বলে উঠল, আমারও খুব ঝাঁকি লাগছে, আমিও একটু ছড়িয়ে ধরি। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। এরা দুজন আমার সাথে এমন করছে কেন? আমি কিছু বলতেও পারছি না, আবার সইতেও পারছি না। কেন যেতে সাথে এলাম? আমার তখনই নেমে যাওয়া উচিত ছিল। আমি এসব ভাবছিলাম, হঠাৎ রিমি আমার গালে কিস করে বসলো। আমি দাঁত কিরমির করে রিমির দিকে তাকালাম। রিমি দুষ্টু হাসি দিয়ে বলল, এবারও আমার কোনো দোষ নেই, সব রাস্তার দোষ। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। এই মেয়েকে আল্লাহ কোন মাটি দিয়ে বানিয়েছে স্বয়ং আল্লাহ পাক জানে। আমি শেষে কোনো উপায় না পেয়ে দুহাত দিয়ে দুগাল চেপে বসে রইলাম। কিন্তু চিন্তা হচ্ছে, রিমি যদি ঠোঁটে কিস করে বসে তখন আটকাবো কিভাবে? 1 ঘন্টা জার্নির পর আমরা তরিদের বাড়ির সামনে এসে পৌঁছালাম। তরির বাবা মা সহ আরো কিছু আত্মীয় স্বজন গেটের সামনে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমি সবাইকে সালাম দিয়ে কুশল বিনিময় করলাম। তরির বাবা মা আমাদের সাদরটা গ্রহণ করলেন। আমরা বাড়ির ভিতরে প্রবেশ করলাম। আমাদের ড্রয়িং রুমে বসতে দেওয়া হলো। বরাবরের মতো এবার রিমিয়া রিপা আবার দুপাশে বসল, আর আমি বেচারা তাদের মাঝখানে ফেসে গেলাম। তরির বাবা মা আমাকে একে একে সবার সাথে পরিচয় করে দিতে লাগলেন। কিন্তু সেদিকে আমার খুব একটা আগ্রহ নেই। আমার মনটা তরিকে দেখার জন্য ছটফট করছে। গতকাল রাতে তরি ফোন দিয়ে আজকে কি পড়বে সেটা নিয়ে লম্বা একটা স্পিচ দিয়েছিল, তাই তরিকে নতুন সাজে দেখার জন্য মরিয়া হয়ে আছি। আশেপাশে আর চোখে তাকিয়ে তরিকে খোঁজার চেষ্টা করছি। মা মনে হয় আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। আমার দিকে তাকিয়ে সামান্য হেসে তরির মাকে বলল, বিআইন, আমার বৌমা কোথায়? তৈরি হচ্ছে, আর বলবেন না, সেই সকাল থেকে তৈরি হচ্ছে, কিন্তু এখনো হলো না। কথাটা শেষ করেই তিনি পাশে একটা পিচ্ছিকে বললেন, বাবা শাওন, তোমার আপুকে ডেকে নিয়ে আসো, যাও। পিচ্ছিটা সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। মিনিট 2 পরে ফিরে এসে গোমড়া মুখে বলল, আপু আসবে না, দুলাভাইকে যেতে বলল। আমি পড়ে গেলাম বিপাকে। সবাই এখানে তরিকে দেখার জন্য বসে আছে, আর তরি শুধু আমাকে দেখার জন্য যেতে বলেছে। না জানি সবাই এখন কি মনে করে। আমি এসব ভাবছিলাম, তখন তরির মা বলে উঠল, বাবা শাহিন, তুমি একটু তরির কাছে যাও তো, ওকে নিচে নিয়ে আসো। আমি মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালাম। যেতে যাবো তখনই রিমি আমার পাঞ্জাবি টেনে ধরে। আমি চোখ গরম করে রিমির দিকে তাকাই। ভ্রু নাচিয়ে বলি, কি হয়েছে, কিছু বলবি? কিছু না, অল দি বেস্ট। আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠে তরির ঘরের সামনে এলাম। ঘরের দরজা খোলা আছে। আমি ঘরের ভিতর প্রবেশ করলাম। ঘরটা খুব সুন্দর করে গোছানো, দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো। আমি তরির দিকে তাকালাম। মহারানী আয়নার সামনে মাথা নিচু করে বসে আছে, পরনে কলাপাতা রঙের শাড়ি। আমি পিছন থেকে তরিকে জড়িয়ে ধরলাম। তরির কোনো রেসপন্স পেলাম না। আমি তরির গলায় চুমু দিয়ে বললাম, সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে বসে কি করছো? তরি কোনো উত্তর না দিয়ে এক ঝটকা দিয়ে আমাকে সরিয়ে দিল। চোখ দুটো অগ্নিবর্ণ ধারণ করে আমার দিকে তাকালো। আমি খেয়াল করলাম তরির চোখে পানি টলমল করছে। আমি কিছু বলার আগেই তরি কেঁদে দিল। আমি প্রচ্ছন্ন অবাক হলাম। হঠাৎ কি এমন হলো যে তরি কান্না করছে? আমি তরির গালে হাত দিয়ে বললাম, কি হয়েছে তরি, তুমি কান্না করছো কেন? তরি কিছু না বলে ঠাস করে আমার গালে চড় বসিয়ে দিল। আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলবো ভেবে পাচ্ছি না। তরি আমার পাঞ্জাবি টেনে ধরে বলল, কি হয়েছে তুমি জানো না? আমি বিয়ে করব না। তরির কথা শুনে মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। আমি চোখ বড় বড় করে তরির দিকে তাকালাম। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কেন বিয়ে করবে না? সেটা কি এখনো বলে দিতে হবে? এসব কি? তরি আমার দিকে তার ফোনটাকে বাড়িয়ে দিল। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা হাতে নিলাম। ফোনের দিকে তাকাতেই আমার চোখ ছানা পড়া হয়ে গেল। ফোনের স্ক্রিনে আমার আর রিমির কয়েকটা ছবি ভাসছে। ছবিগুলো ঘন্টা 2 আগে আমি যখন রিমিকে শাড়ি পরাচ্ছিলাম তখনকার।
ছবিতে রিমি অর্ধলগ্ন হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি তাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় কথা, শাড়ি পরানোর সময় আমি যখন রিমির পেটের দিকে তাকিয়েছিলাম, চোখগুলো তখন উঠেছে। তাছাড়া গাড়িতে আসার সময় রিমি আমার গালে একটা কিস করেছিল, সেটা একটা ছবি আছে। আমি জানি এইসব ছবিগুলো রিমি তুলেছে, কিন্তু কিভাবে তুলেছে সেটা বুঝতে পারছি না। আমি ভয়ে ভয়ে তরির দিকে তাকালাম। তরি আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। এত সুন্দর করে সাজার পরও তরির কাছে ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে তার রক্তলাল চোখ দিয়ে আমাকে ধ্বংস করে দেবে। অবশ্য সেটাই স্বাভাবিক। তরির জায়গায় আমি হলে এটাই করতাম, কিন্তু এখানে আমার বা কি করার আছে? রিমি যে আমাকে এভাবে ভাসাবে আমি ভাবতে পারিনি। আমি মনে মনে এসব চিন্তা করছিলাম, তখন তরি বলে উঠল, রিমির সাথে তোমার কি সম্পর্ক? এতে তরি আরো রেগে যায়। খেবা বাঘিনীর মতো গর্জে উঠে বলে, আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, বলো। ভাই বোনের সম্পর্ক। রিমি আমার বোন। তাহলে এসব কি? কোন ভাই তার বোনের সাথে এসব করে শুনি? বলো আমাকে। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। সেটা তো দেখতেই পাচ্ছি। রিমির সাথে এসব কবে থেকে চলছে? কি চলছে? প্রেম, ভালোবাসা, চুমু খাওয়া, শাড়ি পরিয়ে দেয়া, এসব কি? বললাম তো, রিমির সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। একদম মিথ্যে বলবে না। এই ছবিগুলোই বলে দিচ্ছে তোমাদের দুজনের কি সম্পর্ক। না জানি আরো কত কিছু চলেছে তোমাদের মধ্যে। তরি প্লিজ, আমাকে ভুল বুঝো না। গাড়িতে রিমি ইচ্ছে করেই আমাকে কিস করেছে, সেখানে আমার কি করার আছে বলো? আর আমি রিমিকে শাড়ি পরিয়ে দিতে চাইনি। রিমি আমাকে ব্ল্যাকমেল করেছিল, যদি তার কথা না শুনি তাহলে আমাদের বিয়েটা ভেঙে দেবে। রিমি আমাদের বিয়েটা ভাঙতে চাইবে কেন? জানি না, আসলে রিমি চায় না আমাদের বিয়েটা হোক, তাই সেসব করেছে। আর আমি আল্লাহ নামে শপথ করে বলছি, রিমির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি রিমিকে বোনের চোখে দেখি। আমার কথা শুনে তোর একটু শান্ত হলো। আমার কথা মনে হয় তোর বিশ্বাস করেছে। তার চেহারা থেকে রাগের ব্যাপারটা ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তোরে আমার কাছে দুপা এগিয়ে আসলো, শান্ত গলায় বলল, তুমি সত্যি বলছো তো রিমির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? সত্যি বলছি। আমার মাথা ছুঁয়ে বলো। এই যে তোমার মাথা ছুঁয়ে বলছি, রিমির সাথে আমার কোনো সম্পর্ক নেই। সরি তোমাকে ভুল বোঝার জন্য। বিনা দোষে চড় খেলাম। আমি সরি বললাম তো। আসলে ছবিগুলো দেখার পর আমার মাথা একদম ঠিক ছিল না, তাই রাগের মাথায় তোমাকে চড় মেরেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আচ্ছা দিলাম, কিন্তু আর কখনো আমাকে ভুল বুঝবে না তো? না, আর কখনো না। ঠিক আছে। আর একটা বলো তো, এই ছবিগুলো তোমাকে কে দিয়েছে? জানি না, একটু আগে মেসেঞ্জারে অপরিচিত একজন পাঠিয়েছে। আমি নিশ্চিত ওটা রিমিই ছিল। আচ্ছা, আমাদের বিয়েটা ভেঙে রিমির কি লাভ? সেটা তো জানি না। আচ্ছা, রিমির কথা এখন ছাড়ো, ওকে পরে দেখে নেব। তুমি একটু কাছে আসো। কেন? আরে আসো না। আমি টান দিয়ে তরিকে আমার কাছে নিয়ে আসলাম। তরি টাল সামলাতে না পেরে আমার বুকের উপর এসে পড়ল। আমি তোর কোমর জড়িয়ে ধরে বললাম, কি করছো এসব? তোমাকে খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে এখনই বাসর রাতে কাজটা সেরে ফেলি। নিজেকে কন্ট্রোল করতে পারছি না। যা দুষ্টু, মুখে কিচ্ছু আটকায় না। না কি করব? তোমার প্রেমে পড়ে বেহায়া হয়ে গেছি। তোমার ঠোঁটের লিপস্টিক নষ্ট করতে দেবে? জাস্ট একটা কিস করব। একদম না, কেউ দেখে ফেললে খারাপ ভাববে। কেউ দেখবে না, এটা আমাকে চরমারার শাস্তি। কথাটা বলে আমি তরিকে আমার দেহের সাথে আরো জোরে চেপে ধরলাম। তরি কোনো বাধা দিল না। আমি তরির দিকে তাকালাম। তার চোখ মুখ বলছে আমি যেন তাকে ভালোবাসা পরশে ভরিয়ে দিই, তাকে আলিঙ্গন করি। আমি তরি রক্ত চাপার মতো লাল ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ালাম। তরি কেঁপে উঠল। আমার সাথে সেও সাড়া দিল। আমার ঠোঁট জোড়া তরি চুষতে লাগলো। হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে টান মারল। আমি তরিকে ছেড়ে দিতে বাধ্য হলাম। পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। ইস, তাড়াহুড়ো দরজা লাগাতে ভুলে গেছি। রিমি আমার দিকে কিছুক্ষণ রাগে লুকিয়ে তাকিয়ে থেকে ঠাস করে একটা চড় মারল। আমি ব্যথায় কোঁকে উঠলাম। রিমি চোটে এত জোরে মেরেছে আমার চাপা দাঁত দুটো পর্যন্ত হিলে গেছে। শুধু চড় মেরেও রিমি ক্লান্ত হলো না, সেই সাথে আমার মাথার বড় বড় চুল টেনে ধরে
এত না ভাবলেও চলবে, তাকে নিয়ে ভাবার জন্য আমি আছি। আর হ্যাঁ, নেক্সট টাইম শাহিনের গায়ে হাত তুলবে না, বলে দিলাম। আর তুললে কি করবে? শাহিন আমার ভাই, তাই ওকে আমি মারবো, কাটবো, দরকার হলে উল্টো করে ঝুলিয়ে পিটাবো। তুমি কথা বলার কে? তুমি উড়ে এসে জুড়ে বসেছো, তাই কথা একটু কম বলবে, না হলে তোমার কানের নিচেও তবলা বাজাবো। কি এত বড় কথা? আমি তোমাকে আমার বন্ধু ভাবতাম, আর তুমি আমাকে হুমকি দিচ্ছ? শাহিন, তুমি রিমিকে কিছু বলবে না? ওর কথায় কান দিও না, ওর মাথায় সমস্যা আছে। আমার না, এই সাদা বকটার মাথার সমস্যা আছে। ওকে ডাক্তার দেখাস। আর এইসব ফালতু রোম্যান্স বাদ দিয়ে তাড়াতাড়ি নিচে আয়, সবাই ওয়েট করছে। কথাটা বলে রিমি চলে গেল। আমিও রিমির পিছে পিছে যেতে লাগলাম। পিছন ফিরে একবার তরির দিকে তাকিয়ে দেখি সে রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। আমি মনে মনে আল্লাহকে ডাকছি যাতে তরি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে না বসে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। একটু পর তরি একদম নতুন বইয়ের মতো সেজে গুজে মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে আমাদের সামনে উপস্থিত হলো। তরির হাতে চায়ের ট্রে। তরি একে একে সবাইকে সালাম করে চা দিল। তরির হাতে বানানো চা খেয়ে সবাই তার প্রশংসা করলো, শুধু রিমি আর রিপা বাদে। রিমি চায়ে চুমুক দিয়ে মুখ কুচকে বলল, চা একদম ফালতু হয়েছে, মনে হচ্ছে শরবত খাচ্ছি। পাশ থেকে রিপাও রিমির সাথে তাল মেলালো, মুখ উল্টিয়ে বলল, চায়ে আরেকটু চিনি দিলে ভালো হতো, করা হয়নি। রিমি আর রিপার কথা শুনে আমার গা জ্বলে উঠল। এরা দুজন মনে হয় আমার বিয়ে ভেঙেই শান্ত হবে। সবার সামনে পেতনি দুটোকে কিছু বলতেও পারছি না। রিমি তরিকে আরো কিছু আপত্তি নেই। সবাই আমাদের দুজনের জন্য দোয়া করলো। মা রিমিকে বলল, রিমি, আংটিটা দে তো। কিসের আংটি আম্মু? কিসের আংটি মানে? আরে এনগেজমেন্টের আংটি, সকালবেলা তুই যে দেখার জন্য নিলি সেটা। উফ আম্মু, আংটিটা তো ভুলে বাড়িতে রেখে এসেছি। কি রেখে এসেছিস? সরি আম্মু, তাড়াহুড়োয় আনতে ভুলে গেছি। রিমির চেহারা দেখে যে কেউ বলবে রিমি আংটিটা ভুলক্রমে রেখে এসেছে, কিন্তু আমি ভালোভাবেই জানি রিমি ইচ্ছে করেই আংটিটা নিয়ে আসেনি। রিমিকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। মেয়েটা আমার বিয়ে ভাঙার জন্য আর কত নিচে নামবে। সবচেয়ে বড় কথা, রিমি আমার বিয়ে ভেঙে কি পাবে? এই প্রশ্নটার উত্তর এখনো খুঁজে পেলাম না। এদিকে রিমির কথা শুনে তো মা রেগে আগুন। মা রিমিকে ধমক দিয়ে বলল, তোকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। এতটা কেয়ারলেস কেন তুই? একটা কাজও ঠিকভাবে করতে পারিস না। আংটিটা ছাড়া বিয়ে পাকা করবো কিভাবে? থাক বিয়ান সাহেব, আপনি আর রাগারাগি করিয়েন না। আংটি না পরলেও চলবে, আপনাদের মুখের কথাই যথেষ্ট। অতঃপর আংটিটা না পরিয়েই আমার আর তরির বিয়ে পাকা হলো। তারপর আমরা কিছুক্ষণ গল্পগুজব করার পর তরির মা আমাদের খেতে ডাকলো। তরি নাকি আজ নিজে হাতে সবকিছু রান্না করেছে। আমরা সবাই ডাইনিং টেবিলে বসলাম। রিমি আমার ডান পাশে আর রিপা আমার বাম পাশে বসলো। ডাইনিং টেবিলে নানা পদের খাবার দিয়ে সাজানো, তবে বেশিরভাগই আমার পছন্দের খাবার। আমার জিভে জল চলে এলো। তরি আমাদের সবাইকে খাবার বেড়ে দিল। আমরা খাওয়া শুরু করলাম। খাবার মুখে দিতেই সবাই বাহ বাহ বলে তরির প্রশংসা করতে লাগলো। রান্নাটা সত্যি দারুণ হয়েছে। তরি যে এত ভালো রান্না করতে পারে আমার জানা ছিল না। মনে হচ্ছে অমৃত খাচ্ছি। কিন্তু রিমি আর রিপার মুখটা কালো হয়ে আছে। তারা খাবার নাড়াতে নাড়াতে কি যেন ভাবছে, নিশ্চয়ই কোনো প্ল্যান করছে। আমার ধারণাটাই সত্যি হলো। রিমি আমাদের সবাইকে অবাক করে দিয়ে বলল, রান্না খুব একটা ভালো হয়নি। হ্যাঁ আপু, ঠিক বলেছ।
তরকারিতে লবণ আর ঝালটা একটু বেশি হয়ে গেছে। সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকলে রান্না তো খারাপ হবেই। এখনই যেই অবস্থা দেখছি, না জানি বিয়ের পর কি করবে। বেচারা আমার ভাইটাকে না খেয়ে দিন কাটাতে হবে। রিমি, কি হচ্ছে এসব? রান্না তো ঠিকই হয়েছে, সবকিছু পরিমাণ মতো দেওয়া হয়েছে। কই, আমার কাছে তো ঠিক মনে হচ্ছে না। তোরই রান্না খেয়ে আমার বমি বমি পাচ্ছে। রিমি, এবার কিন্তু মায়ের খাবি। বেশি কথা না বলে চুপচাপ খা। এরকম ফালতু খাবার আমি খাবো না। তোমাদের ভালো লাগছে, তোমরা খাও। কথাটা বলে রিমি প্লেটে থাকা খাবারের মধ্যে হাত ধুয়ে বাইরে চলে গেল। পিছন পিছন রিপাও গেল। রিমির এমন ব্যবহারে আমরা সবাই অবাক হলাম। রান্না তো ঠিকই আছে, তবুও রিমি এমন করলো কেন? আমি আর চোখে তরির দিকে তাকালাম। তরি মুখ ভার করে দাঁড়িয়ে আছে, চোখের কোণে পানি চিকচিক করছে। আমার তাকানো দেখে তরির সাথে সাথে চোখের পানি মুছে হাসার চেষ্টা করলো। তরির মন খারাপ করাটা স্বাভাবিক। রান্না ভালো হওয়ার পরেও কেউ যদি বলে রান্না খারাপ হয়েছে, তাহলে তো মন খারাপ হবেই। খাওয়া দাওয়া শেষ করে আমি আর বড় মামা তরিদের বাড়ির আশপাশটা ঘুরতে গেলাম। অন্যদিকে তরি সকলের চোখে ফাঁকি দিয়ে রিমিকে টানতে টানতে তার রুমে নিয়ে গেল। তারপর ধাক্কা দিয়ে রিমিকে বিছানায় বসালো। তরি রুমের দরজাটা আটকিয়ে একটা চেয়ার নিয়ে রিমির মুখ বরাবর বসলো। তারপর রিমিকে ধমক দিয়ে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন? কি করেছি? রান্না ভালো হওয়ার পরেও কেন বলছো রান্না ভালো হয়নি? যা সত্যি তাই বলেছি। রান্নাটা সত্যি ভালো হয়নি। ঠিক আছে, মানলাম, কিন্তু তুমি আমাদের বিয়েটা ভাঙতে চাইছো কেন? পাগলের মতো কি সব বলছো? আমি কেন তোমাদের বিয়ে ভাঙতে যাব? একদম নাটক করবে না। শাহিন আমাকে সব বলেছে। তা কি বলেছে? বলেছে তুমি নাকি আমাদের বিয়েটা হতে দেবে না। ইস, বড্ড দেরি করে বলেছে তোমাকে। আগে বললে হয়তো তুমি কিছু করতে পারতে, কিন্তু এখন আর কিচ্ছু করতে পারবে না। মানে? মানে আমি সত্যিই তোমাদের বিয়েটা হতে দিব না। রিমির কথা শুনে তরি প্রচন্ড রেগে যায়। রাগে তরি হাত কাচলাতে থাকে। তরির এমন অবস্থা দেখে রিমি বেশ মজা পায়। সে মুচকি মুচকি হাসতে থাকে। এতে তরি আরো রেগে যায় এবং রাগের মাথায় রিমির গালে ঠাস করে একটা চড় মারে। রিমিকে চড় মারার পর তরি বুঝতে পারে বড্ড ভুল করে ফেলেছে সে। তার রিমিকে চড় মারাটা ঠিক হয়নি। রাগকে কন্ট্রোল করা উচিত ছিল। এদিকে চড় খেয়ে রিমি ভ্রুকুচকে তরির দিকে তাকিয়ে আছে। রিমির চোখে মুখে রাগের আভা। সে চোখ বড় বড় করে অগ্নি দৃষ্টিতে তরির দিকে তাকিয়ে আছে। তরি রিমির এভাবে তাকানো দেখে ভয় পেয়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না, তাই চুপ করে দাঁড়িয়ে রইল। আর রিমি তরির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকে চড় মারলে? আই এম সরি রিমি, রাগের মাথায় চটটা মেরে দিয়েছি। প্লিজ, তুমি কিছু মনে করো না, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমার হাত আমি ভেঙে ফেলবো। সাহস হলো কি করে আমাকে চড় মারার? রিমির কথা শুনে তরি আরো ভয় পেয়ে গেল। একদম জড়সড় হয়ে অপরাধীর মতো মাথা নিচু করে রইল। কিছু সময় চুপ থেকে আমতা আমতা করে রিমিকে বলল, আমি সরি বললাম তো। তোমার সরি তোমার কাছেই রাখো। তোমাকে আমি পরে দেখে নিব। চড়টা হিসাবের খাতায় তোলা রইল। সময় মতো সুদ সমেত ফেরত দিয়ে দেব। কথাটা বলেই রিমি উঠে দাঁড়ালো। চলে আসতে যাবে এমন সময় তরি পিছন থেকে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি দোষ করেছি? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? তরির কথা শুনে রিমি পিছনে ফিরে তাকালো। তারপর তরির দিকে কিছু সময় তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, তোমার কোনো দোষ নেই, সব দোষ শাহিনের। শাহিন আবার কি করেছে? সেটা তোমার না জানলেও চলবে। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দেবে? বলো। তুমি কি শাহিনকে ভালোবাসো? হোয়াট? তোমার কি মাথা খারাপ? কি বলছো এসব? শাহিনের মতো ছেলেকে আমি ভালোবাসবো? অসম্ভব। কেন, শাহিনকে কি ভালোবাসা যায় না? না, শাহিনের মতো অপদার্থকে কেবল তোমার মতো মেয়েই ভালোবাসবে, আমি নই। তাহলে তুমি কেন আমাদের পিছনে লেগেছো? আমাদের বিয়েটা ভেঙে তোমার কি লাভ? কোনো লাভ নেই।
কিন্তু তবুও আমি এমনটা করব, কারণ আমি তোমাকে পছন্দ করি না। বন্ধু ভাবি, আর তুমি আমার সাথে শত্রুর মতো আচরণ করছো। তাহলে আজ থেকে তুমিও আমাকে শত্রু ভাবো, খেলাটা জমে উঠবে। কথাটা বলেই রিমি হনন করে ঘর থেকে বেরিয়ে গেল। আর তরি হা করে রিমির চলে যাওয়ার পানে তাকিয়ে রইল। তার মাথায় কিচ্ছু ঢুকছে না। রিমি কেন এমন করছে তার উত্তর তরির কাছে নেই। তরি মনে মনে ভেবেছিল রিমি আমাকে ভালোবাসে, তাই আমাদের বিয়েটা হতে দিবে না। কিন্তু রিমি তো সাপ সাপ মানা করে দিল। তাহলে আর কি হতে পারে? তরি এসব ভাবতে ভাবতে ছাদে গেল। ছাদে গিয়ে দেখে আমি একা দাঁড়িয়ে আছি। তরি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠি। পিছনে ফিরে তরিকে দেখে বলি, কি ব্যাপার, আজ এত ভালোবাসা দেখাচ্ছ কেন? কথাটা বলে আমি ভালো করে তরির দিকে তাকালাম। দেখি তরি মুখ ভার করে মাথা নিচু করে আছে। তরির মন খারাপ দেখে আমারও মনটা খারাপ হয়ে গেল। আমি তরির থুতুনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরলাম। তারপর তরির চোখে চোখ রেখে বললাম, আজকে এমন খুশির দিনেও মুখ ভার করে আছো কেন? কি হয়েছে? রিমি আমাদের সাথে এমন করছে কেন? কি করেছে? রিমি নাকি আমাদের বিয়ে ভেঙে দেবে। তুমি আমাদের বিয়ে নিয়ে রিমির সাথে কথা বলেছো? একটু আগে বলেছিল। শাহিন, আমার না খুব চিন্তা হচ্ছে, তুমি প্লিজ কিছু একটা করো। আরে দূর, চিন্তা করো না তো, কিচ্ছু হবে না। রিমি ওসব মজা করে বলেছে। আমার সেরকম মনে হচ্ছে না। ওই মেয়েটা একটা সাইকো, যে কোনো কিছু করে ফেলতে পারে। আরে তেমন কিছু না। আসলে রিমিকে আমরা কেউ বুঝতে পারি না। ওর সাথে আমার এত বছরের পরিচয়, তবুও ওকে আমি প্রতিদিন নতুন রূপে আবিষ্কার করি। ওর শুধু একটাই সমস্যা, রাগ বেশি। রেগে গেলে যা ইচ্ছা করে ফেলে। তুমি রিমির ওসব কথাকে পাত্তা দিও না। আমার বিশ্বাস রিমি বিয়েতে কোনো অঘটন ঘটাবে না। তাই যেন হয়। তবে রিমির আচরণ আমার কাছে ঠিক লাগছে না। আচ্ছা, রিমি কি তোমাকে ভালোবাসে? তোমার হঠাৎ এমন কেন মনে হলো? না, আসলে রিমি আর তুমি অনেক ক্লোজ, তাই বললাম। রিমি আর আমি তো ছোটবেলা থেকেই এমন। তাছাড়া রিমি অন্য একজনকে ভালোবাসে। ছেলেটার নাম শোভন, কিন্তু শোভন রিমিকে ধোঁকা এবং আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পরের দিন সকালবেলা একটু দেরি করেই ঘুম ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। কি ব্যাপার, এত বেলা পর্যন্ত ঘুমালাম, অথচ রিমি আমাকে একবারও ডাক দিল না। আজব ব্যাপার। আমি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। দেখি বাবা মা কার সাথে যেন কথা বলছে। আমি সামনে এগিয়ে গেলাম। সবাই দুজন মধ্যবয়সী পুরুষ এবং মহিলা বসে আছে। মনে হয় তার স্বামী স্ত্রী হবে। আমি তাদের সালাম দিলাম। মা আমাকে দেখিয়ে ওনাদের বললেন, এটা আমার একমাত্র ছেলে শাহিন। বাহ, আপনার ছেলে তো অনেক বড় হয়ে গেছে। আমি সামান্য হাসলাম। তারপর মাকে বললাম, রিমি কোথায় মা? ওর ঘরে আছে। তারপর আমি ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে রিমির ঘরে গেলাম। তবে এই মানুষ দুটোকে চিনতে পারলাম না, কোনোদিন দেখিও নি। হয়তো বাবার কলিগ হবে। আমি এসব বাদ দিয়ে রিমির ঘরের সামনে গেলাম। দরজা খুলে ভিতরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি রিমির কোলে একটা ছেলে মাথা রেখে শুয়ে আছে, আর রিমি ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি বলতে এমন অবস্থার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আমি চিৎকার করে রিমিকে ডাক দিলাম। আমার ডাক শুনে রিমি আমার দিকে শান্ত চোখে তাকালো। তারপর ইশারা করে জানতে চাইল কি হয়েছে। ভাবখানা এমন যেন কিছুই হয়নি, আর ছেলেটা এখনো রিমির কোলেই শুয়ে আছে। আমি এবার আর রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। দৌড়ে রিমির কাছে গেলাম। তারপর ছেলেটাকে টেনে শোয়া থেকে দাঁড় করালাম। ছেলেটার শার্টের কলার শক্ত করে চেপে ধরে বললাম,
হারামির বাচ্চা, আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির মেয়ের উপর নজর দিস, তোকে আজ কাঁচা চিবিয়ে খাবো। কথাটা বলে আমি ছেলেটাকে মারতে যাব, তার আগেই রিমি আমার হাতটা চেপে ধরলো। আমি চোখ গরম করে রিমিকে বললাম, হাত ছাড় রিমি, এই শালাকে আগে সাইজ করি। খবরদার, তুই ওর গায়ে হাত দিবি না। শুধু হাত দিব না, এই শালাকে মেরে ভর্তা বানাবো। তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। শাহিন, তুই ওকে ছুঁয়েও দেখবি না, মারা তো দূরে থাক। কেন রে, কেউ কোন রাজ্যের রাজা সে? ও হচ্ছে শোভন। এবার আমার অবাক হওয়ার মাত্রাটা আরো বেড়ে গেল। এই ছেলেটা শোভন? আমি ভালো করে ছেলেটার দিকে তাকালাম। ছেলেটার পরনে টাইট শার্ট, ছেঁড়া ফাটা একটা প্যান্ট, যাকে আধুনিক ভাষায় স্টাইল বলে। দু হাতে মেয়েদের মতো চুড়ি জাতীয় কিছু একটা, কানে মেয়েদের মতো দুল, আর চুলগুলো সজারুর মতো খাড়া খাড়া। আমি প্রথম যেদিন শোভনের কথা শুনেছিলাম, ভেবেছিলাম শোভন হ্যান্ডসাম সুদর্শন কোনো পুরুষ হবে, কিন্তু আজ সামনাসামনি শোভনকে দেখে মনে হচ্ছে এটা গাঁজাখোর। আমি ভাবতে পারছি না রিমি এই টোকাই ছেলেটাকে পছন্দ করলো কিভাবে। আবার এই মদনের জন্য সুইসাইডও করতে গিয়েছিল। পুরনো দিনের কথা মনে হতেই আমার রাগটা যেন আরো বেড়ে গেল। আমি শোভনের শার্টের কলার আরো শক্ত করে চেপে ধরে রিমিকে বললাম, এই ছেলেটা সত্যি শোভন তো? কিন্তু তুই এত অবাক হচ্ছিস কেন? অবাক হব না তো কি করব? এই ছেলেটা আমাদের বাড়িতে এসেছে কেন? এত কিছু হওয়ার পর এখানে আসার আগে ওর কলেজে একবারও কাঁপেনি? শোভন সবকিছুর জন্য আমাকে সরি বলেছে। আর তাতেই তুই গলে গেছিস, তাই না? ভুলে যাস না, ও তোকে ধোকা দিয়েছে, তোকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। শোভন বিয়ে করেনি, ও এখনো আমাকেই ভালোবাসে। কি বলিস? তুই না সেদিন বললিস শোভন বিয়ে করেছে? করতে চেয়েছিল কিন্তু করেনি। আসলে শোভন ওর বাবা মায়ের মুখের উপর কথা বলতে পারেনি, তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগের দিন ওর বাবা মাকে বুঝিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। তো এখন কি করতে চাইছিস তুই? শোভনকে বিয়ে করব। হোয়াট? মাথা ঠিক আছে তোর? এত কিছু হওয়ার পরও তুই কোন হিসেবে শোভনকে বিয়ে করতে চাস? কি করব, ওকে খুব ভালোবাসি যে, তাই সব কিছু ভুলে ওকে ক্ষমা করে দিয়েছি। রাগ তোর ভালোবাসা, তুই একে কি দেখে পছন্দ করেছিস আমার সেটাই মাথায় ঢুকছে না। পুরাই গাঁজাখোর একটা। শাহিন, কথাবার্তা ঠিক করে বল। ঠিকই বলেছি আমি। চেহারা দেখেছিস ওর? একদম গাঁজাখোরের মতো দেখাচ্ছে। শাহিন, খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ফালতু কথা বন্ধ কর। শোভন তোর চেয়ে 1000 গুণে ভালো আছে। পাগল হয়ে গেছিস তুই? গাঁজাখোরটা তোকে জাদুটোনা করেছে নাকি? তুই এই টোকাইটার জন্য আমার মুখের উপর কথা বলিস? এখন তো শুধু কথা বলছি, কিন্তু তুই যদি আর শোভনকে আজে বাজে কথা বলিস তাহলে মেরে চাপা ভেঙে দেব। রাগে কটমট করতে করতে বলল রিমি। তারপর আমার থেকে শোভনকে ছাড়িয়ে নিল, চোখ পাকিয়ে বলল, ও সম্পর্কে তোর দুলা ভাই হবে, তাই সম্মান দিয়ে কথা বলবি। আর আয়নায় নিজের চেহারাটা ভালো করে একবার দেখে নিস, তারপর অন্যকে নিয়ে কটূক্তি করিস। আমি রিমিকে কিছু বলতে যাব, তার আগে নিচে থেকে মা রিমি আর শোভনকে ডাক দিল। ডাক শুনে রিমি আর শোভন নিচে গেল। ওদের পিছে পিছে আমিও গেলাম। রিমি আর শোভন পাশাপাশি সোফার উপর বসলো। আমি গিয়ে বাবার পিছনে দাঁড়ালাম। শোভনের বাবা আমার মাকে বলল, বিয়ান সাহেব, ভনিতা না করে সরাসরি বলে ফেলি, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের মেয়েকে কি আমাদের ঘরে দিবেন? দেখুন, শোভন আর রিমি একে অপরকে ভালোবাসে, তাই আমাদের এখানে আপত্তি করা ঠিক হবে না। তবুও রিমির বাবাকে একবার জানানো উচিত, তারও তো একটা মতামত আছে। রিমির বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। যেভাবে হোক রিমিকে আমার ছেলের বউ করব। পরের বার এসে বিয়ের ডেট ফাইনাল করে যাব ইনশাল্লাহ। শোভনের বাবার কথা শুনে মা বাবা খুব খুশি হলো। বুঝতে পারলাম শোভনের সাথে রিমির বিয়ে দিতে তারা রাজি আছে। আর মা বাবা রাজি থাকলে রিমির বাবা মানে মামাও রাজি হবে। আমি আমার সামনে বসা রিমির দিকে তাকালাম। বিয়ের কথা শুনে সে মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। লজ্জায় রিমির ফর্সা মুখটা ঈষৎ গোলাপি বর্ণ ধারণ করেছে। কিন্তু জানি না কেন রিমির বিয়ের কথা শুনে আমি খুশি হতে পারলাম না। তাই সকলের ওগোচরে মুখ গোমড়া করে
আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে ঝিম মেরে বসে রইলাম কিছুক্ষণ, কিন্তু কিছু বুঝতে পারছি না হুট করে আমার মন খারাপ হলো কেন। রিমির বিয়ের কথা শুনে আমার তো খুশি হওয়ার কথা, তা না করে মুখ ভার করে বসে আছি। বুকের বাঁ পাশেও কেমন জানি করছে। এমনটা আমার সাথে আগে কখনো হয়নি। আমি মন খারাপ করে সারাদিন ঘরে শুয়ে রইলাম। এই সারাদিন রিমি একবারও আমার খোঁজ খবর নেয়নি। অন্যান্য দিন 1000 বার আমার ঘরে আসে, কিন্তু আজ একবারও ঘরে আসেনি। রিমির দেখাও পেলাম না, যে কারণে আমার মনটা আরো খারাপ হতে থাকে। এর মাঝে তরি আমাকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোন ধরিনি। কেন জানি তরির সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। পরের দিন অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। বেলা তখন অনেক 11টার কাছাকাছি। আমি আড়মোড়া ভেঙে ফ্রেশ হলাম। তারপর রিমির ঘরে গিয়ে উঁকি দিয়ে দেখলাম রিমি আছে কিনা। না, রিমি নেই। পুরো বাড়ি খোঁজার পরও রিমিকে পেলাম না। মনে হয় বাইরে কোথাও গেছে। কিছু ভালো লাগছিল না, তাই তরিকে সাথে নিয়ে ঘুরতে বের হলাম। ভেবেছিলাম ঘোরাঘুরি করলে মন ভালো হবে, কিন্তু কিসের কি, আমার মন যেমন ছিল তেমনই থাকলো। বারবার শুধু রিমির কথা মনে আসছে, কিছুই ভালো লাগছে না। বুকের ভিতর খালি হাসপাস করছে। তরিকে নিয়ে আর বেশিক্ষণ ঘোরাঘুরি করলাম না। ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আমিও বাড়ির পথে রওনা দিলাম। হঠাৎ রাস্তায় শোভনকে দেখতে পেলাম। দেখি শোভন একটা মেয়ের হাত ধরে হাঁটছে। যেখানে রিমির থাকার কথা সেখানে শোভনের সাথে অন্য একটা মেয়ে। আমি দৌড়ে শোভনের সামনে গিয়ে দাঁড়ালাম। শোভন আমাকে দেখে চোখ বড় বড় করে তাকালো, কিন্তু মেয়েটার হাত ছাড়লো না। আমি শোভনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বাঁচখাই গলায় বললাম, মেয়েটা কে? শোভন স্বাভাবিকভাবে উত্তর দিল, আমার ফ্রেন্ড। তাহলে হাত ধরে আছো কেন? কেন, ফ্রেন্ডের হাত ধরা যাবে না নাকি? যাবে, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে না তোমার ফ্রেন্ড। তাহলে কি মনে হচ্ছে, প্রেমিক প্রেমিকা? ঠিকই ধরেছ, আমরা দুজন প্রেম করছি। তুমি কিন্তু রিমিকে ধোকা দিচ্ছ, কাজটা মোটেও ঠিক করছো না। তাতে তোমার কি? যাও, নিজের চরকায় গিয়ে তেল দাও। দাঁড়া, এক্ষুনি গিয়ে রিমিকে সব বলছি, তারপর দেখো রিমি তোমার কি হাল করে, আর আমিও দেখব আমি থাকতে তুমি কিভাবে রিমিকে বিয়ে করো, শালা ধান্দাবাজ। কথাগুলো বলে আমি সেখান থেকে চলে আসলাম। তারপর তাড়াতাড়ি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমি হন্তদন্ত হয়ে রিমির ঘরে গেলাম। রিমি বিছানার উপর বসে আছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি রিমির সামনে গিয়ে বলতে লাগলাম, জানিস শোভন কি করেছে? ও একটা মেয়ের। আমার পুরো কথা শেষ হওয়ার আগেই রিমি ঠাস করে আমার গলায় চড় মারল। আচমকা চড় মারাতে আমি ভেবাচেকা খেয়ে গেলাম। গালে হাত দিয়ে রিমির দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। রিমির রাগে সাপের মতো ফোঁসফোঁস করছে। নিঃশ্বাস নেওয়ার সময় তার সরু নাকের পাটি বারবার ফুলে উঠছে। রাগের কারণে চোখ মুখও লাল হয়ে গেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমাকে মারলি কেন? তোর কপাল ভালো, তাই শুধু চড় মেরেছি। আমার তো ইচ্ছা করছে তোকে খুন করি। তুই শোভনকে কি বলেছিস? হ্যাঁ, কি এমন বলেছি যার কারণে আমাকে চড় মারতে হবে? তুই নাকি শোভনকে বলেছিস আমার আর শোভনের বিয়ে হতে দিবি না। হ্যাঁ বলেছি, কিন্তু সেটারও কারণ আছে। রাখ তোর কারণ। তুই কে আমাদের বিয়ে আটকানোর? এত রেগে যাচ্ছিস কেন? শান্ত হো। আগে আমার কথা শোন। জানিস শোভন আজ কি করেছে? কি করেছে? শোভন রাস্তার মাঝখানে একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল। আমি মেয়েটা কে জিজ্ঞেস করাতে শোভন তেঁতে বলে উঠল, মেয়ের সাথে নাকি সে প্রেম করছে, আবার আমাকেই গরম দেখায়। ওই মেয়েটা শোভনের বন্ধু ছিল, তাই হাত ধরাটা অস্বাভাবিক কিছু নয়। উল্টো তুই নাকি শোভনকে থ্রেট দিয়েছিস। হ্যাঁ দিয়েছি, কারণ শোভন ছেলেটা খুব একটা সুবিধার না। ও তোকে ঠকাচ্ছে। দেখ, তুই শোভনকে বিয়ে করিস না প্লিজ। তুই কে আমাকে বিয়ে করতে না বলার? আমি তোর খাই না পড়ি? শুনে রাখ, শোভন তোর চেয়ে 1000 গুণে ভালো, আর আমি তাকে ভালোবাসি। তাই প্লিজ আমাদের মাঝে আসিস না। তুই আমাকে ভুল বুঝছিস রিমি, আমি তোর ভালোর জন্যই বলছি। আমার ভালো আমি বুঝি, তোর আমাকে নিয়ে চিন্তা না করলেও চলবে। চিন্তা কি আর সাথে করি? শোভনের সাথে বিয়ে হলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা চাই না। প্লিজ বোঝার চেষ্টা কর। যে ছেলেটা তোকে একবার ছেড়ে চলে গেছে, সে আবার তোকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে?
তাছাড়া শোভনকে দেখলেই মনে হয় শালা একটা গুন্ডা। তুই কিন্তু আবার শোভনের নামে আজে বাজে কথা বলছিস। তুই কি চাস আমি আবার তোর গায়ে হাত তুলি? দেখ, তুই আবার বড়, তাই বারবার তোর গায়ে হাত তুললে বিষয়টা সত্যিই খুব খারাপ দেখাবে। তুই আমার সামনে থেকে চলে যা। তার মানে তুই আমার কথা শুনবি না? না প্লিজ, আর বিরক্ত করিস না, যা এখান থেকে, ফালতু জ্ঞান দিস না তো। আমি আর কিছু না বলে মাথা নিচু করে রিমির ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার ঘরে এসে একটা সিগারেট ধরালাম, সিগারেটের লম্বা টান দিচ্ছি আর রিমির কথা ভাবছি। পেতনিটা শোভনের জন্য এত পাগল কেন? শোভন কি ওকে জাদুটোনা করলো নাকি? না হলে এমন তো হওয়ার কথা না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, রিমিকে নিয়ে আমি এত ভাবছি কেন? কই, আমি তো আগে রিমিকে নিয়ে কোনোদিন ভাবিনি, তাহলে আজ কেন ভাবছি? আমি সারা রাত নির্ঘুমে কাটিয়ে দিলাম। এই সারা রাত শুধু রিমির কথাই ভেবেছি। ভালো লাগছিল না, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। রিমি একটা ফটো আপলোড দিয়েছে যেখানে রিমি আর শোভন একে অপরকে জড়িয়ে ধরে আছে। ক্যাপশনে দিয়েছে মাই লাভ। আবার রিমি শোভনের সাথে রিলেশনশিপ স্ট্যাটাসও দিয়েছে। সেই পোস্টে লাইক কমেন্টে ছড়াছড়ি, সবাই রিমিকে শুভেচ্ছা জানাচ্ছে। এসব দেখে আমার মনটা আরো খারাপ হয়ে গেল। আমি ফেসবুক থেকে বেরিয়ে আসলাম। কি করব বুঝতে পারছিলাম না। ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, তাহলে হয়তো মনটা ভালো হবে। যে ভাবা সেই কাজ। আমি ফ্রেশ হয়ে ছাদে গেলাম, কিন্তু ছাদে গিয়ে আমি আরো অবাক হলাম। দেখি শোভন রিমিকে জড়িয়ে ধরে আছে। আমি চোখ বড় বড় করে তাদের দিকে তাকালাম। রিমি আর শোভন আমাকে খেয়াল করেনি, তারা একে অপরকে জড়িয়ে ধরে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তাদের ধ্যান ভাঙানোর জন্য শব্দ করে কাশি দিলাম। রিমি আর শোভন কাশির শব্দ শুনে আমার দিকে তাকালো। আমাকে দেখে রিমি বিরক্ত কণ্ঠে বলল, তুই এখানে কি করছিস? এমনি আসলাম। থেকে যা, দেখছিস না আমি আর শোভন সময় কাটাচ্ছি। শোভনের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? সেটা তোর না জানলেও চলবে। আর শোভন, একটু এদিকে আসবে, তোমার সাথে জরুরি কথা আছে। শোভন আমার সামনে এসে দাঁড়ালো। শোভনকে টেনে নিয়ে ছাদের পশ্চিম পাশে নিয়ে গেলাম, যাতে রিমি আমাদের কথা শুনতে না পায়। রিমি আমাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইল, সে আমাদের কথা শুনতে পাবে না। আমি শোভনকে বললাম, তুমি সত্যি রিমিকে ভালোবাসো তো? হ্যাঁ বাসি। কেন, রিমিকে ভালোবাসতে তোমার কোনো সমস্যা আছে নাকি? আমার আবার কি সমস্যা থাকবে? তুমি শুধু ওকে কষ্ট দিও না। রিমি তোমাকে অনেক ভালোবাসে। আমার কথা শুনে শোভন দাঁত বের করে হাসতে লাগলো, কুৎসিত এক হাসি। আমি আমার লাইফে এমন বিশ্রী হাসি দেখিনি। কিন্তু শোভন কোনো কারণ ছাড়া হাসছে কেন, সেটা আমার বোধগম্য হলো না। আমি শোভনকে কিছু বলার আগেই সে আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমি রিমিকে একটুও ভালোবাসি না, ওকে শুধু ভুগ করার জন্য এসেছি। আসলে আমি যতগুলো রিলেশন করেছি সবার সাথেই বিছানায় শুয়েছি, শুধু রিমি বাদ আছে। তাই যেভাবেই হোক রিমিকে ভুগ করব। তাছাড়া রিমির যে ফিগার, উফ, পুরোই মাখন। ওকে না পেলে আমার দেহের জ্বালা মিটবে না। তাই রিমির সাথে বিয়ের নাটক করে ওকে লুটে পুটে খেয়ে ছেড়ে দেব। শোভনের এসব কুরুচিপূর্ণ কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বাকশক্তি হারিয়ে ফেললাম। কি বলবো বুঝতে পারছি না। আমি শুরু থেকে ধারণা করেছিলাম শোভন ছেলেটা খারাপ, কিন্তু ও যে এতটা খারাপ আর জঘন্য হবে সেটা জানা ছিল না। এমনিতেই শোভনের উপর আমি রেগেছিলাম, কিন্তু এখন ওর কথাগুলো শুনে আমার রাগের মাত্রা আরো বেড়ে গেল। রাগে আমার শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। আমি 7-5 না ভেবে সজোরে শোভনের গালে একটা চড় মারলাম। কে শোভন দুপা পিছিয়ে গেল। আমি শুধু চড় মেরেই ক্ষান্ত হলাম না। শোভনের শার্টের কলার চেপে ধরে সমস্ত শক্তি দিয়ে তার নাক বরাবর ঘুষি মারলাম। জোরে ঘুষি মারার ফলে শোভনের নাক দিয়ে দরদর করে রক্ত পড়তে লাগলো। শোভন নাক চেপে ধরে রক্ত থামানোর চেষ্টা করতে লাগলো। এদিকে শোভনকে মারতে দেখে রিমি দৌড়ে আমার কাছে এলো। তারপর শোভনকে আমার থেকে ছাড়ালো, আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, পাগল হয়ে গেছিস নাকি? শোভনকে মারছিস কেন? আমি পাগল হয়ে গেছি। এই কুত্তার বাচ্চাকে আমি আজ মেরে কুচি কুচি করে কাটবো। কথাটা বলার শেষ হতেই রিমি আমার গালে চড় মারল। রাগে গিজগিজ করতে করতে বলল,
তোর সাহস হলো কি করে শোভনের গায়ে হাত তোলার? যা মন চাইবে তাই করবি নাকি? তুই বুঝতে পারছিস না, শোভন তোকে ভালোবাসে না, তোর সাথে নাটক করছে, তাই ওকে মেরেছি। তাছাড়া শোভন তোর নামে অনেক খারাপ খারাপ কথা বলছিল। মিথ্যা কথা রিমি, আমি তোমাকে নিয়ে কিছুই বলিনি, বরং শাহিনী আমাকে হুমকি দিয়েছে আমি যেন তোমাকে বিয়ে না করি। বান্দির বাচ্চা, দোষ করে এখন সাধু সাজা হচ্ছে। আমি তোকে মেরেই ফেলবো। আমি আবার শোভনের শার্টের কলার ধরে তাকে টেনে আমার কাছে নিয়ে এলাম। শোভনকে মারতে যাব তার আগেই রিমি আমার হাত ধরে ফেললো। আমার দিকে কিছু সময় অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। দাঁতে দাঁত চেপে বলল, আবার শোভনের গায়ে হাত তুললে পরিণাম ভালো হবে না কিন্তু। জানোয়ারের মতো ব্যবহার করছিস কেন? আমি জানোয়ার? তা নয়তো কি? জানোয়ার বলেই এমন ব্যবহার করছিস। আর আমি কি তোকে আমাদের মাঝে আসতে বলেছি? তাহলে কেন আমাদের বিরক্ত করছিস? শোভন আমার সাথে যাই করুক সেটা আমি বুঝে নেব, তুই বলার কে রে? বা রে বা, যার জন্য কিছু করি সেই বলে চোর। আমি তোর ভালোর জন্যই এত কিছু করেছি, আর তুই আমাকে দোষ দিচ্ছিস। আমার ভালো নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আমার নিজের ভালো বুঝি। ঠিক আছে, আমার আর কিছু বলার নেই, কিন্তু যেদিন শোভন তোকে ব্যবহার করে রাস্তায় ছুড়ে ফেলবে সেদিন বুঝবি। দোয়া করি সেই দিনটা যেন না আসে। কথাটা বলে আমি চলে আসতে লাগলাম। পিছন থেকে রিমি বলল, আমাকে জ্ঞান না দিয়ে তরিকে সামলা, না হলে তোকেও রাস্তায় ছুড়ে ফেলবে। রিমির কথা শুনে আমি পিছন ফিরে তাকালাম। তারপর চোখ মুখ খিচে শক্ত গলায় বললাম, এখানে আবার তরিকে টানছিস কেন? তরি তোর চেয়ে 1000 গুণে ভালো আছে। কেমন ভালো তা জানা আছে, নষ্টা মেয়ে একটা। রিমির কথা শুনে প্রচন্ড রাগ উঠল। আমি রাগের দাঁত কিড়িমির করে বললাম, মুখ সামলে কথা বল রিমি, তরির সম্পর্কে একটা বাজে কথাও বলবি না। তুইও শোভনকে নিয়ে বাজে কথা বলবি না। আমি যা বলেছি সত্যি বলেছি। শোভন আসলেই খুব খারাপ। আর তোরই মনে হয় ধোয়া তুলসী পাতা, তাই না? ধুর, তোর সাথে কথা বলাই পাপ। তোর একটা শিক্ষা পাওয়া দরকার, আর সেই শিক্ষাটা শোভনই তোকে দিবে। সেদিন বুঝবি কত ধানে কত চাল। তারপর আমি ছাদ থেকে চলে আসলাম। পিছন থেকে রিমি চিৎকার করে বলতে লাগলো, কুত্তা, আর কখনো আমাদের মাঝে আসবি না। আমি রাগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে এলাম। রিমির উপর রাগ উপচে পড়ছে। আমি রিমির ভালোর জন্য এত কিছু করলাম, অথচ সে আমাকেই দোষী বানালো। এই জন্য মানুষ বলে কারো ভালো করতে নেই। আমি এসব ভেবে বিছানার দিকে তাকাতেই চমকে উঠলাম। দেখি তরি বিছানার উপর বসে পা দোলাচ্ছে। আমি সকাল সকাল তরিকে আমাদের বাড়িতে দেখে বেশ অবাক হলাম। তরির কাছে এগিয়ে গিয়ে বললাম, কি ব্যাপার তরি, তুমি এত সকালে আমাদের বাড়িতে এসেছো যে? কেন, আমি আসাতে কোনো সমস্যা হয়েছে? আরে সমস্যা হবে কেন, না জানিয়ে চলে এসেছো তাই জিজ্ঞেস করলাম। তোমার চাঁদ মুখখানা দেখতে এসছি। আমার ফোন ধরো না কেন? কাল রাত থেকে কম করে হলেও 1000 বার ফোন দিয়েছি। ফোন সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। তুমি ফোন দিয়েছিলে? তোমার কি কোনো কারণে মন খারাপ? মন খারাপ থাকবে কেন, আমি বিন্দাস আছি। তাহলে মুখটা এমন শুকনো লাগছে কেন? এমনি। তোমার কি বিয়েতে মত নেই? এটা কেমন কথা তরি, বিয়েতে মত থাকবে না কেন? পাগলের মতো কি সব বলে যাচ্ছ? তাহলে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর মাত্র 5 দিন পর আমাদের বিয়ে, অথচ তোমার মাঝে কোনো এক্সাইটমেন্ট নেই। মুখটা বাংলার 5-এর মতো বানিয়ে রেখেছো। তাহলে কি করতে বলছো? ধই ধই করে নাচবো? চলো তাহলে নাচি। রেগে যাচ্ছ কেন? আমি কি নাচার কথা বলেছি একবারও? তোমার মন খারাপ তাই জানতে চেয়েছি কি হয়েছে। আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তুমি এসব ফাউল পেশাল বাদ দিয়ে বলো কি জন্য এসেছো। বিয়ের কেনাকাটা করতে যাব। মা বাবা অনেক আগেই চলে গেছে, তোমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। আমি যাব না। কেন? আমার ভালো লাগছে না, তোমরা সবাই যাও। তুমি বড়, তুমি যাবে না? আরে আমার ভালো লাগছে না, তাছাড়া আমি গিয়ে কি করব? তুমি তোমার পছন্দ মতো যা পারো কিনে নিও। কোনো কথা হবে না, তোমাকে যেতেই হবে সবার সাথে। এমনিতেই মন ভালো হয়ে যাবে। এখন তাড়াতাড়ি রেডি হও, হাতে বেশি সময় নেই, অনেক কেনাকাটা করতে হবে। আমি তরির জোড়াজুড়িতে যেতে রাজি হলাম। এমনিতেই রিমির সাথে ঝগড়া করে মন খারাপ, তার উপর এখন শপিং এর মতো
উটকো ঝামেলা। আমি রেডি হয়ে তরিকে নিয়ে ড্রয়িং রুমে এলাম। তারপর সবাই বিয়ের কেনাকাটা করতে বের হলাম। মা বাবা একটা গাড়ি নিয়ে চলে গেল, আর আমি, তরি, রিমি, শোভন আরেকটা গাড়ি নিয়ে রওনা দিলাম। আমি গাড়ি ড্রাইভ করছি, তরি আমার পাশে বসে আছে। পিছনের সিটে রিমি আর শোভন বসেছে। আমার শোভনকে দেখে সরি শুধু কিলবিল করছে। আমার বিয়েতে ওই হারামিটার কি কাজ শুনি? শালা নাচতে নাচতে চলে এসেছে। আমার হাতের মার খেয়েও শিক্ষা হয়নি বেটার। আবার রিমির সাথে জোকের মতো লেগে আছে হারামির বাচ্চা। আমি বিড়বিড় করে এসব বলে যাচ্ছি আর ড্রাইভ করছি। মাঝে মাঝে লুকিং গ্লাসে রিমি আর শোভনকে দেখছি। হঠাৎ রিমি একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলল, যা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রিমি আচমকা শোভনের গালে কিস করে বসে। আমি চমকে উঠি, সাথে সাথে গাড়ি ব্রেক করি, পিছনে তাকালাম। রিমি আর শোভন একে অপরের সাথে লেপ্টে আছে। আমি রাগে চোখ লাল করে বললাম, গাড়ির মধ্যে এসব কি করছিস? রিমি আবার বলল, বেশি বকবক না করে নিজের চরকায় তেল দে। আমি কি করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। আবার কথা বলিস, মেরে ফেলবো একদম। আমি রাগে সমানে ফুফাচ্ছি। রিমিকে আরো কিছু বলতে যাব, এমন সময় তরি আমাকে বাধা দিয়ে বলল, শাহিন, বাদ দাও না এসব। কিছুদিন পর ওরা তারপর শপিং মলে এসে পৌঁছালাম। আসার পথে রিমি আর শোভন অনেক কিছু করেছে। কখনো একে অপরের গালে চুমু খেয়েছে, কখনো আবার গাল ধরে টানাটানি করেছে, আবার কখনো গায়ে পড়ে ঢলাঢলি করেছে। বিশেষ করে শোভন এসব বেশি করেছে। আমার তো রাগে খালি শরীর কিলবিল করছিল। ইচ্ছে করছিল পাড়া দিয়ে শোভনের পেটের ভুঁটি বের করে দিই। আমি যে কিভাবে রাগ কন্ট্রোল করেছি সেটা শুধু আমি জানি। গাড়ি পার্ক করে সবাই শপিং মলে ঢুকলাম। সবাই শপিং নিয়ে ব্যস্ত, কিন্তু আমার দৃষ্টি শুধু রিমি আর শোভনের উপর। তারা দুজন কি করছে সেটাই দেখছি। রিমি শোভনকে পাঞ্জাবি পছন্দ করে দিচ্ছে, আর শোভন রিমিকে শাড়ি পছন্দ করে দিচ্ছে। রিমি শাড়ি নিয়ে ওয়াও ওয়াও বলে শোভনকে আলতো করে জড়িয়ে ধরছে। রিমির এসব ঢং দেখে রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। এরা শপিং করতে এসেছে নাকি মানুষদের দেখিয়ে দেখিয়ে রোমান্স করতে এসেছে? একটু পর তরি একটা কালো রঙের পাঞ্জাবি হাতে ধরিয়ে বলল, শাহিন, দেখো তো এই পাঞ্জাবিটা কেমন। ভালোই তো। আরে ভালো করে দেখো না। দেখলাম তো, তোমার পছন্দের মতো কিনে নাও, আমাকে না দেখালেও চলবে। এটা কেমন কথা? তোমার নিজের কোনো পছন্দ নেই? এখানে পছন্দ অপছন্দের কি আছে? তুমি কি আমার জন্য খারাপ জিনিস পছন্দ করবে নাকি? যে কোনো একটা নিলেই হলো। তবুও তোমার। থামবে তুমি? কেন এক কথা বারবার বলে বিরক্ত করছো? আমি তো বললাম যা ইচ্ছে কিনে নাও, তারপরেও কানের কাছে ঘ্যান ঘ্যান করছো কেন? আজব তো, আমি আবার কি করলাম?
চুপ করো তো, আমি গেলাম, আমার ভালো লাগছে না। আমি বিরক্ত হয়ে শপিং মল থেকে বেরিয়ে গাড়িতে এসে বসলাম। কিছুই ভালো লাগছে না, বুকের মধ্যে শুধু হাঁসপাস করছে। কিছুক্ষণ পর তরি আমার কাছে এলো, গাড়ির দরজা খুলে আমার পাশে বসলো। আমি এবার আরো বিরক্ত হলাম। এখানে কি শপিং করা শেষ? না। তাহলে এখানে কি করছো? যাও শপিং করো। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে এমন করছো কেন? জানি না, আমাকে একটু একা থাকতে দাও। থাকো তুমি একা একা এখানে মরো। কি দেখে যে তোমাকে বিয়ে করতে রাজি হলাম আল্লাহ জানে। পুরা কপাল আমার, তুমি আমার সাথে আর কথা বলবে না। উচ্চস্বরে কথাগুলো বলে তরি চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আজকাল তরিকে বড্ড বিরক্ত লাগছে, অথচ কয়েকদিন আগেই তরির জন্য আমি পাগল ছিলাম। আচ্ছা, আমি সত্যি তরিকে ভালোবাসি নাকি সে আমার মোহ? এসব হাবিজাবি ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। কাল আমার গায়ে হলুদ, পরশু বিয়ে, কিন্তু সেসব নিয়ে আমার মাঝে কোনো ভাবান্তর নেই। আমি রিমির ভাবনায় মগ্ন। এই 3 দিনের একটি রাতও আমি ঘুমাতে পারিনি। সবসময় মাথার মধ্যে শুধু রিমির চিন্তা ঘুরপাক খায়। চিন্তা হয় শোভন রিমির কোনো ক্ষতি না করে বসে। রিমি এমনি রাগচোটা হলেও খুব ভোলা ভালা। শোভন ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করে খারাপ কাজে রাজি করিয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি সেটা কিছুতেই চাই না। মাথায় এসব চিন্তা এলে আমার ঘুম হয় না, আর না ঘুমিয়ে ঘুমিয়ে শরীরের অবস্থা নাজেহাল। চোখ ভিতরে ঢুকে গেছে। এই 3 দিন রিমির সাথে আমার কোনো কথা হয়নি, দেখাও হয়নি। রিমি সবসময় শোভনকে নিয়ে ব্যস্ত, আর শোভন শালাও বদের হাড্ডি, খালি রিমির পিছে পিছে ঘুরঘুর করে। শালাকে একবার হাতের কাছে পেলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। রাতে শুয়ে থেকে রিমির কথা ভাবছি। তরি লাগাতার ফোন দিয়ে যাচ্ছে। আমি বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিলাম। বাড়িতে তেমন কেউ নেই, শুধু আমি আর রিমি। মা বাবা বিয়ের দাওয়াত দিতে গ্রামের বাড়ি গেছে, কাল সকালে ফিরবে। হঠাৎ কে যেন দরজায় নক করলো। এত রাতে আবার কে? আমি দরজা খুলে দেখি বাইরে রিমি। আমাকে দেখে রিমি মিষ্টি গলায় বলল, ঘুমিয়ে পড়েছিলি? না, জেগেই ছিলাম। কিছু বলবি? আসলে সেদিন অমন ব্যবহারের জন্য সরি। প্লিজ কিছু মনে করিস না। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। যাক বাবা, বাঁচলাম। ভেবেছিলাম সেদিনের জন্য তুই রেগে থাকবি। তারপর রিমি আমার রুমে ঢুকলো, বিছানার উপর গিয়ে বসলো। আমি রিমির সামনে গিয়ে দাঁড়ালাম। রিমি এদিক সেদিক তাকিয়ে হাত কচলাচ্ছে। রিমি হয়তো আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু সংকোচের জন্য বলতে পারছে না। নীরবতা ভেঙে আমিই বললাম, আর কিছু বলবি? আজকের রাতটা আমাকে তোর কাছে থাকতে দিবি? হোয়াট? কি বললি? না মানে আসলে আজকের রাতটা আমি তোর কাছে থাকবো। পাগল হয়ে গিয়েছিস নাকি? কি যাতা বলছিস? হ্যাঁ প্লিজ রাগ করিস না। আসলে আমার একা একা ঘুমাতে খুব ভয় করছে, তাই তোর কাছে থাকতে চাইছি। মানে কি? এতদিন তো একাই থাকতি, তাহলে আজকে আবার একা ঘুমোতে ভয় করছে কেন? আসলে গতকাল রাতে একটা হরর মুভি দেখেছিলাম, তাই আজকে একা ঘুমাতে খুব ভয় করছে। তাছাড়া বাড়িতে কোনো লোকজনও নেই, আমার কেমন জানি লাগছে। তোর সাথে ঘুমালে আর ভয় পাবো না। সে যাই হোক, বিবাহ উপযুক্ত কোনো ছেলে মেয়ের এক ঘরে থাকা ঠিক না। তাতে কি হয়েছে? আমরা তো ভাই বোন। নিজের তো আর না, তাই না থাকাই ভালো। কেন? আমাকে নিয়ে কি তোর কোনো খারাপ উদ্দেশ্য আছে নাকি যে আমার সাথে থাকতে ভয় পাচ্ছিস? তা থাকবে কেন? আমি তো আর শোভনের মতো না যে তোর সাথে খারাপ কিছু করব। তাহলে আমাকে থাকতে দে। ঠিক আছে, থাক। রিমি আর কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। আমি সোফাতে শুতে যাব, তখন রিমি বলল, কি ব্যাপার, তুই সোফায় ঘুমাবি? আমার সাথে বিছানায় এসে ঘুমা। না থাক, আমি এখানেই ঘুমাতে পারবো। প্লিজ আয় না, আমার খুব ভয় করছে। আজব তো, ছোট বাচ্চার মতো এত ভয় পাচ্ছিস কেন? তুই বুঝবি না। তোকে আমার সাথে ঘুমাতে বলেছি, ঘুমা। অসুবিধা হলে মাঝখানে বালিশ রাখ, তবুও ঘুমা।
খামোখা কষ্ট করে সোফায় ঘুমানোর কি দরকার? রিমির কথা আমার পছন্দ হলো। এমনিতেই 3 দিন ধরে রিমির চিন্তায় ঘুমোতে পারিনি, তার উপর এখন সোফায় শুলে আরো ঘুম হবে না। তার চেয়ে বরং বিছানায় গিয়ে ঘুমাই, আর মাঝখানে বালিশ তো থাকবেই, সমস্যা কি। আমি মাঝখানে বালিশ রেখে শুয়ে পড়লাম। জানি না কেন রিমির পাশে শুয়ে খুব শান্তি লাগছে। আমি আর চোখে রিমির দিকে তাকালাম। রিমি উল্টো দিকে মুখ করে শুয়ে আছে। আমি আর কিছু বললাম না, চোখ বন্ধ করতেই ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙতেই নিজেকে রিমির উপর আবিষ্কার করলাম। আমি রিমির বুকের উপর শুয়ে আছি, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। আসলে আমার শোয়া ভালো না, ঘুমের ঘরে সারা বিছানা দৌড়াদৌড়ি করি, তাই হয়তো ঘুমের ঘরে রিমির এতটা কাছাকাছি চলে এসেছি। আমি তাড়াতাড়ি রিমির উপর থেকে সরতে যাব, তখনই রিমির ঘুম ভেঙে গেল। রিমি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। রিমির পরনে পাতা একটা সুতি শাড়ি ছিল। ঘুমানোর ফলে রিমির শাড়ি ঠিক জায়গায় নেই, শরীরের অনেক অংশ দেখা যাচ্ছে। রিমি নিজেকে সামলে নিয়ে ধাক্কা দিয়ে আমাকে তার বুকের উপর থেকে সরিয়ে দিল। তারপর শাড়ি ঠিক করে উঠে দাঁড়ালো। আমি আমতা আমতা করে বললাম, আমি দুঃখিত রিমি, আসলে ঘুমের ঘরে তোর এত কাছাকাছি চলে এসেছিলাম। আমি ইচ্ছে করে এমনটা করিনি। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এই যুগে এসব কমন বিষয়। তবুও তুই যদি... আরে বললাম তো সমস্যা নেই, এসব বাদ দে। যাক, বাঁচলাম। আচ্ছা, আমাকে 1 কাপ চা খাওয়াতে পারবি? অনেকদিন ধরে তোর হাতের চা খাই না। তুই ফ্রেশ হ, আমি নিয়ে আসছি। তারপর রিমি চলে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে আমাকে অবাক করে দিয়ে ধন্যবাদ জানালো। আমি ভ্রু কুঁচকে বললাম, হঠাৎ আমাকে ধন্যবাদ দিচ্ছিস কেন? আমাকে হেল্প করার জন্য। আমি আবার তোকে কি হেল্প করলাম? সেটা খুব শীঘ্রই জানতে পারবি। তারপর রিমি রহস্যময়ী এক ঝলক হাসি দিয়ে চলে গেল। আমি হাবুলুর মতো বসে রইলাম। রিমির কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। যাই হোক, এসব ভাবাভাবি বাদ দিয়ে ফ্রেশ হলাম। একটু পর রিমি আমার জন্য চা নিয়ে এলো। আমি চা খেলাম। আমার বিয়ে উপলক্ষে সব আত্মীয় স্বজন চলে এসেছে, বাড়ি ভর্তি লোক। আমার সব বন্ধুরাও চলে এসেছে। তারা সবাই মিলে হাতে হাতে বিয়ে বাড়ির সব কাজ করছে। ডেকোরেশনের লোকজন ইতিমধ্যে পুরো বাড়ি সাজিয়ে ফেলেছে, চারিদিক ঝলঝল করছে। এসব দেখে আমার মন আরো খারাপ হয়ে গেল। হঠাৎ করে আমার মনের কি অসুখ হয়েছে বুঝতে পারছি না। চারিদিকে সবার এত আনন্দ, হৈ হুল্লোড়, হাসি খুশি মুখ দেখেও আমি শান্তি পাচ্ছি না। সব সময় মনে ভয় হচ্ছে, কি যেন একটা নেই, কি যেন একটা নেই। সকাল থেকে ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে আছি। বিয়ে বাড়িতে সবাই আনন্দ করছে, শুধু আমার মনেই কোনো আনন্দ নেই। কিছুক্ষণ পর আমার সব বন্ধুরা আমার ঘরে এলো। এসে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আশিক আমার পিঠে দুম করে কিল বসিয়ে বলল, কিরে হারামি, একা একা ঘরে কি করিস? কিছু না, এমনি বসে আছি। সবাই আনন্দ করছে আর তুই বসে আছিস? নিচে চল বেটা। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। কেন, কি হয়েছে তোর? তোরই অন্য কোনো ছেলের সাথে পালিয়েছে নাকি? দূর, বাজে কথা রাখতো, তোরা যা। তুইও আমাদের সাথে চল, সবাই মিলে মস্তি করব। তারপর বন্ধুরা আমাকে জোর করে বাইরে নিয়ে গেল। আমি মুখে মিথ্যা হাসি নিয়ে সবার সাথে কথা বলতে লাগলাম। এদিকে আমার মামাতো বোন রিপা হনন করে রিমির ঘরে ঢুকলো। রিমি তখন টেবিলে বসে চিরকুটে কিছু একটা লিখছিল আর কান্না করছিল। তার 2 চোখের পানিতে চিরকুটের অনেকটা অংশ ভিজে গেছে। রিপাকে দেখে সে চিরকুটটা ভাঁজ করে লুকিয়ে ফেলে। তাড়াতাড়ি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। রিপা রিমির সামনে এসে তার দিকে ভ্রু কুঁচকে তাকায়, চোখ দুটো সরু করে বলে, কান্না করছিলে তাই না? না তো, আমি কাঁদবো কেন? এত বড় হলে অথচ এখনো মিথ্যেটা ভালোভাবে বলতে পারলে না। বাজে কথা রেখে কি জন্য এসেছিস সেটা বল। শুনলাম তুমি নাকি শোভন নামের কোনো এক ছেলেকে বিয়ে করবে। ঠিকই শুনেছিস। এসব কি আপু?
তুমি তো সাইন ভাইয়াকে ভালোবাসো, তাহলে শোভনকে বিয়ে করবে কেন? হোয়াট? কি বললি তুই? আমি শাহিনকে ভালোবাসি? অবশ্যই বাসো। পাগলি বলে কি? আমি শাহিনকে ভালোবাসতে যাব কেন? সে আমার ভাই। দেখো আপু, একদম মিথ্যা কথা বলবে না। আমি মিথ্যা বলা পছন্দ করি না। আমাকে রাগাবে না, বলে দিলাম। আরে এত উত্তেজিত হচ্ছিস কেন? আয় বস এখানে। রিপা চেয়ার টেনে রিমির পাশে বসলো। রিমি একটু দম নিয়ে শান্ত গলায় বলল, আচ্ছা, তোর কেন মনে হচ্ছে আমি শাহিনকে ভালোবাসি? কারণ আমি একটা মেয়ে, তাই তোমার মনের কথা একটু হলেও বুঝি। তাছাড়া আমাদের সবার থেকে সাইন ভাইয়ার গুরুত্ব তোমার কাছে সবচেয়ে বেশি। তোমার মনে আছে আমি সাইন ভাইয়াকে পছন্দ করতাম? কয়েক মাস আগে তোমার কাছে হেল্প চেয়েছিলাম যে তুমি আমার হয়ে সাইন ভাইয়াকে ভালোবাসার কথা বলো, কিন্তু তুমি এই সামান্য বিষয়টাকে নিয়ে আমার সাথে রাগারাগি করেছিলে, আমাকে মারতে পর্যন্ত চেয়েছিলে। আমি সেদিনই বুঝেছিলাম তুমি সাইন ভাইয়াকে ভালোবাসো, তাই আমি আর কিচ্ছু বলিনি। তোমার জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছি। মিথ্যা কথা, আমি শাহিনকে ভালোবাসি না। তাহলে সেদিন যখন গাড়িতে বসে তরিদের বাড়িতে যাচ্ছিলাম, তখন সাইন ভাইয়ার গালে তুমি কিস করেছিলে কেন? ওটা তো মজা করে, তাছাড়া তুইও তো কিস করেছিলি। আমি জাস্ট তোমাকে রাগানোর জন্য সাইন ভাইয়াকে কিস করেছিলাম। ভেবেছিলাম আমার উপর রাগ করে তুমি সাইন ভাইয়াকে ভালোবাসার কথা বলে দেবে, কিন্তু সেসব না করে ধেই ধেই করে পাত্তি দেখতে চলে গেল। সাইন ভাইয়ার ওই ডাইনিটার সাথে বিয়েও ঠিক হয়ে গেল, আর তুমি এখনো কিছু না করে বসে বসে কান্না করছো। রিপার কথা শুনে রিমি কিছু বলে না। সে চুপ করে রিপার কথাগুলো শুনে। রিপা একটু দম নিয়ে আবার বলে, আপু, আমার কাছে একটা প্ল্যান আছে। চলো সাইন ভাইয়াকে কিডন্যাপ করি, তারপর জোর করে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। আর একবার বিয়ে হয়ে গেলে সাইন ভাইয়া কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু হ্যাঁ বলো, বাকিটা আমি দেখে নেব। সব আগে থেকে প্ল্যান করে রেখেছি। এই, তখন থেকে কি সব বাজে বাজে কথা বলে যাচ্ছিস? আমার হাতের মার খাওয়ার ইচ্ছা হচ্ছে নাকি? বলছি তো আমি শাহিনকে ভালোবাসি না। সত্যি কি তুমি সাইন ভাইয়াকে ভালোবাসো না? না, আমি শোভনকে ভালোবাসি। এই কথাটা কিছুদিন আগে বললে কি হতো? তাহলে এতদিনে আমি যেভাবেই হোক সাইন ভাইয়াকে বিয়ে করে ফেলতাম। পোড়া কপাল। এখন সাইন ভাইয়া তোমারও হলো না, আমারও হলো না। মাঝখান থেকে তোরই ডাইনিটা সাইন ভাইয়াকে পটিয়ে নিল। কথাগুলো বলে রিপার রাগে গজগজ করে ঘর থেকে বের হয়ে যায়। রিমি রিপার এসব কথা শুনে ফিক করে হেসে ফেলে। মনে মনে রিপার উদ্দেশ্যে বলে, ইস, কত শখ আমার হবু বরকে বিয়ে করতে চায়। তারপর রিমি চিরকুটটা বের করে লিখতে থাকে। রিমির চোখে আবার পানি চলে আসে। সে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে কাঁদতে চিরকুট লিখতে থাকে। বিকালে শুয়ে থেকে রিমির কথা ভাবছি। মেয়েটা আমাকে কি জাদু করেছে আল্লাহ জানে। কাল আমার বিয়ে, সেখানে আমার এখন তরির কথা ভাবা উচিত, সেখানে আমি রিমির কথা ভাবছি। আজব ব্যাপার। একটু পর গায়ে হলুদের পর্ব শুরু হবে। পাশের বাড়ির ভাবিরা পাটাতে হলুদ বাড়ছে আর গীত গাইছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি তরির ফোন। ইচ্ছা না থাকা সত্ত্বেও ফোন রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে তরি বাঁশ খাই গলায় বলে উঠল, কোথায় আছো এখন? বাড়িতে। কেন? এক্ষুনি 5 মিনিটের মধ্যে আমার সাথে দেখা করো। কেন, কি হয়েছে? কথা আছে। আরে একটু পর গায়ে হলুদ, এখন যেতে পারবো না। কি বলবে ফোনে বলো। তুমি আসবে না আমি বিয়ে ভেঙে দিব? কোনটা? ঠিক আছে, আমি আসছি। তারপর আমি ফোন রেখে কোনো মতো রেডি হয়ে বাড়ি থেকে বের হলাম। গেটের কাছে এসে দেখি রিমি আর কিছু ছোট ছোট বাচ্চারা নাচানাচি করছে। আমাকে দেখে রিমি মুখ বাঁকিয়ে দুষ্টু হাসি দিল। আমি সেই হাসির মানে বুঝলাম না। যাই হোক, আমি তাড়াতাড়ি তরির কাছে পৌঁছালাম। তরি রাস্তার পাশে একটা গলির মুখে দাঁড়িয়ে আছে। আমি তরির সামনে দাঁড়াতেই সে ঠাস করে একটা চড় আমার গালে বসিয়ে দিল। আমি ভেবাচেকা খেয়ে গেলাম।
গালে হাত দিয়ে তরির দিকে সরু চোখে তাকিয়ে রইলাম। রাস্তা দিয়ে চলাচল করার লোকজন আমার দিকে টেরা চোখে তাকাচ্ছে। আমি তরিকে কিছু বলার আগেই সে চিৎকার করে বলে উঠল, কুত্তা, বাড়িতেই যখন তোর বিয়ে করার মতো পাত্রী ছিল, তাহলে আমাকে বিয়ে করতে চাইছিলি কেন? কেন আমাকে মিথ্যে স্বপ্ন দেখালি? কেন বল? মানে কি বলছো এসব? ভালোই তো নাটক করতে পারিস। দেখ তো এসব চিনতে পারছিস কিনা। তরি আমার দিকে তার ফোনটা এগিয়ে দিল। আমি ফোনটা নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলাম। ফোনের স্ক্রিনে আমার আর রিমির কয়েকটা ফটো ভাসছে, যেখানে আমি আর রিমি অন্তরঙ্গ অবস্থায় আছি। ফটোগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আমার শরীরে তেমন কোনো পোশাক নেই, শুধু একটা 3/4 প্যান্ট পরে আছি, বাদ বাকি শরীর খালি। আর রিমি শুধু একটা ব্লাউজ আর পেটিকোট পরে আছে, শাড়ির কোনো হদিস নেই। রিমি আমাকে জড়িয়ে ধরে ফটোগুলো তুলেছে। ফটোতে রিমি আমার এতটাই কাছাকাছি এসেছে যে কি বলবো, বাইরের কেউ দেখলে খারাপ কিছু ভেবে বসবে। রিমি আমার শরীরের সাথে লেপ্টে আছে। কয়েকটা ফটো আমার ঠোঁটে কিস করার সময় তুলেছে, আর বাকিগুলো আমাকে বিভিন্ন ভঙ্গিতে জড়িয়ে ধরে তুলেছে। তবে একটা জিনিস পরিষ্কার, রিমি ফটোগুলো গতকাল রাতে তুলেছে, যখন রিমি আমার সাথে থাকতে এসেছিল। কারণ প্রত্যেকটা ফটোতেই আমার চোখ বন্ধ। আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখনই রিমি এসব কাণ্ড ঘটিয়েছে। আমি ফটোগুলো ভালোভাবে দেখার পর আমতা আমতা করে তরিকে বললাম, এসব সম্পূর্ণ মিথ্যা, আমাকে বিশ্বাস করো তরি। কথাটা বলার সাথে সাথে তরি আবার আমাকে চড় মারলো। তবে এবার চড়টা আগেরটার চেয়ে আস্তে মেরেছে, তবুও ভালোই ব্যথা পেয়েছি। এদিকে তরি আমাকে মারাতে রাস্তার কয়েকজন লোক থমকে দাঁড়ায়। তারা ভেবেছে আমি তরিকে বিরক্ত করছি, তাই লোকগুলো আমাকে মারতে আসে, কিন্তু তরি তাদের বাধা দেই এবং যেতে বলে। লোকগুলো চলে যায়। তরি আমার মুখ বরাবর এসে দাঁড়ায়, চোখে মুখে কঠিন রাগ। আমি কিছু বলার আগেই তরি ঝনঝনে গলায় বলে উঠল, চোখের দেখাকে আমি কিভাবে অবিশ্বাস করব? ফটোগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তুমি আর রিমি একে অপরকে জড়িয়ে ধরে আছো, কিস করছো। কারো শরীরে কাপড়ও নেই, এরপরেও আমাকে বিশ্বাস করতে বলছো? সবসময় চোখের দেখা সত্যি হয় না তরি, মাঝে মাঝে চোখেও মানুষকে ধোকা দেই। কি হয়েছিল আমি তোমাকে বলছি। গতকাল রাতে রিমি আমার কাছে এসে বলে সে আমার ঘরে ঘুমাবে। তার একা একা ঘুমাতে ভয় করছে, কারণ বাড়িতে আমি আর রিমি ছাড়া কেউ ছিল না। আমি প্রথমে না না করলেও রিমির জোড়াজড়িতে তাকে ঘরে থাকতে দিই। রিমি বিছানায় ঘুমায় আর আমি সোফাতে, কিন্তু আমার সোফাতে ঘুমাতে অসুবিধা হচ্ছিল। রিমি তা দেখে আমাকে বিছানায় ঘুমাতে বলে আমরা ভাই বোন, একসাথে ঘুমালে কিছু হবে না। আমিও সরল মনে রিমির সাথে বিছানায় ঘুমাই। তারপর আর কিছু মনে নেই। আর এখন তুমি আমাকে এসব ফটো দেখাচ্ছ, যার কিছুই আমি জানি না। আমার কথা শুনে তরি আমাকে আবার মারার জন্য আবার হাত উঠালো। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। ভেবেছিলাম তরি আমাকে চড় মারবে, কিন্তু মারলো না। হাত নামিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তরি একটু দম নিয়ে কড়া গলায় বলল, তুমি আবার মিথ্যে বলছো তাই না? সবকিছু তোমার বানানো গল্প। আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো না? তাহলে রিমি আমাকে ওসব বললো কেন? কি বলেছে রিমি? তুমি নাকি রিমিকে ছোটবেলা থেকে ভালোবাসো, তোমাদের মধ্যে নাকি অনেকবার ফিজিক্যাল রিলেশনও হয়েছে, আর তুমি শুধু আমাকে ভোগ করার জন্য বিয়ে করবে। তারপর বিয়ের কিছুদিন পর আমাকে ডিভোর্স দিয়ে রিমি আপুকে বিয়ে করবে। তরির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। রিমি আমার সম্পর্কে এসব বলেছে? পেতনিটাকে আমি ছাড়বো না। তার আগে তরিকে সামলাতে হবে। অনেক রেগে আছে সে, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আমি তাগাদা দিয়ে বললাম, তবা তবা, বিশ্বাস করো তরি, রিমি মিথ্যা বলছে। ওর সাথে ফিজিক্যাল রিলেশন করা তো দূরের কথা, আমি এসব কোনোদিন কল্পনাও করিনি। সবকিছু রিমির একটা চাল। আরে রিমি আমাদের বিয়েটা ভাঙতে যাচ্ছে, এই সহজ জিনিসটা তুমি কেন বুঝছো না? তাছাড়া ফটোগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে থাকা অবস্থায় রিমি ফটোগুলো তুলেছে। তারপরেও কোন হিসেবে আমাকে সন্দেহ করছো? হ্যাঁ? আমার কথা শুনে তরি কিছুক্ষণ চুপ করে রইল। সে চোখ দুটো ছোট করে এদিক সেদিক তাকিয়ে কি যেন ভাবছে। হয়তো আমার কথা বিশ্বাস করছে না।
রিমির বলা কথাগুলোকে সত্যি ভাবছে। ভাবাটাই স্বাভাবিক। আসলে রিমি এত সিরিয়াস ভাবে মিথ্যা বলে যে অন্য কেউ সেটা খুব সহজেই সত্যি ভেবে বসে। আমি তরিকে কিছু বলতে যাব, হঠাৎ সে আমার কাছে এগিয়ে এলো, খপ করে আমার শার্টের কলার চেপে ধরলো, মুখটা আমার কাছে এনে চোখ গরম করে বলল, আমি ওসব কিছুই শুনতে চাই না, কিছু বুঝিও না। তুমি এক্ষুনি বাড়ি যাবে। বাড়ি গিয়ে রিমিকে ফোন দিয়ে বলবে সে যা বলেছে সব মিথ্যে। তোমার কোনো দোষ নেই, তবেই আমি কালকে বিয়ের পিড়িতে বসবো, নয়তো আমাকে বিয়ে করার আশা ছেড়ে দাও। কথাগুলো বলে তরি আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে লাগলো। দু এক কদম এগিয়ে আবার পিছন ফিরে তাকালো, কপাল কুঁচকে বলল, তোমার হাতে শুধু আজকের রাতটাই আছে। আর হ্যাঁ, আমি তোমার চেয়ে রিমিকে বেশি বিশ্বাস করি। তারপর তরি চলে গেল। আমি কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। রিমির উপর প্রচন্ড রাগ উঠল। আজ ওর রেহাই নেই। কি ভেবেছে রিমি? আমার সাথে যা ইচ্ছা করবে আর আমি সব মেনে নিব? কিছুতেই না। শোভনের সাথে থেকে থেকে রিমিও খারাপ হয়ে গেছে। আজ আমার যা হবে হোক, রিমিকে শিক্ষা দিয়েই ছাড়ব। আমি রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরলাম। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বাড়িতে ঢুকেই প্রথমে ভাবিদের সাথে দেখা হলো। আর ওই ভাবি আমাকে রাগ দেখিয়ে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? হলুদ মাখতে হবে না? সেসব পরে দেখা যাবে, আগে বলেন রিমি কোথায়? হঠাৎ রিমির দরকার পড়লো কেন? আমরা কি কম আছি নাকি? ভাবি মজা কইরেন না তো। রিমি কোথায় বলেন? দেখো, হয়তো আশেপাশেই কোথাও আছে। আমি রিমিকে এদিক সেদিক খুঁজতে লাগলাম। বিয়ে বাড়িতে মানুষজন গিজগিজ করছে। ঠেলাঠেলি করে রিমিকে খুঁজছি। কিছুক্ষণ পর রিমির দেখা পেলাম। রিমি ওর বান্ধবীদের সাথে নাচের প্র্যাকটিস করছে। রাতে নাচ গানের অনুষ্ঠান হওয়ার কথা আছে। আমি দ্রুত পা চালিয়ে রিমির কাছে গেলাম। সবার সামনে রাগান্বিত না হয়ে শান্ত গলায় বললাম, একটু ওদিকে চলো, কথা আছে। আমি এখন ব্যস্ত আছি, পরে বলিস। আমি আর কিছু না বলে রিমির হাত ধরে ওকে টানতে টানতে ঘরে নিয়ে যেতে লাগলাম। আত্মীয় স্বজন সহ বিয়ে বাড়ির সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে জোর করে রিমিকে ঘরে নিয়ে এলাম। তারপর ধাক্কা দিয়ে রিমিকে বিছানায় ছুঁড়ে মারলাম। রিমি বিছানার উপর ধপাস করে পড়ে গেল। অল্পের জন্য মাথাটা খাটের সাথে লাগেনি, নয়তো মাথা ফেটে যেত। আমি রাগে গজগজ করে রিমির কাছে গেলাম। রিমি কিছু বুঝে ওঠার আগেই শরীরের সমস্ত শক্তি দিয়ে ওকে চড় মারলাম। এমন মনে হলো চড় খেয়ে রিমির গাল ফেটে গেছে। সে গালে হাত দিয়ে বিলাপ করে কাঁদতে লাগলো। মায়া মায়া কণ্ঠে বলল, আমাকে মারতে খুব ভালো লাগে তাই না? কি করেছি আমি? কি করেছিস সেটা জানিস না? তরিকে আমার নামে ওসব বলেছিস কেন? আমি নাকি তোকে ভালোবাসি, তোর সাথে অনেকবার ফিজিক্যাল রিলেশন করেছি, বিয়ে করব, আরো অনেক কিছু। আমার কথা শুনে রিমি মাথা নিচু করে ফেলল। কিছু বলছে না সে, ভয়ে জড়সড় হয়ে কুঁকুড়ে গেছে। আমি রিমির থুতুনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে বললাম, কথা বলছিস না কেন? গতকাল রাতে তুই আমার সাথে অন্তরঙ্গ অবস্থায় ফটো তুলে তরির কাছে পাঠিয়েছিস, আবার আমার নামে উল্টাপাল্টা কথা বলেছিস। এসব করার মানে কি? রিমি এবারও চুপ করে রইল। মনে মনে কি যেন ভাবছে, হয়তো আবার অন্য কিছু করার প্ল্যান করছে। আমি ভিতর ভিতরে রাগে ফুঁসছি। ইচ্ছে করছে আরো কয়েকটা চড় লাগিয়ে দিই, কিন্তু এই অবস্থায় রাগান্বিত হওয়া যাবে না। ঠান্ডা মাথায় সামাল দিতে হবে। আমি রাগ কন্ট্রোল করে বললাম, কিছু বলবি নাকি আবার চড় খাবি? আমি বলতে বাধ্য নই। অবশ্যই বাধ্য। তোর জন্য তোরই আমাকে ভুল বুঝছে, আমাকে নাকি বিয়ে করবে না। সেটা তোর সমস্যা, আমি কিছু জানি না। ঠিক আছে, কিছু বলতে হবে না। তুই শুধু তরিকে ফোন করে বল, কাল রাতে তোর সাথে আমার যা যা হয়েছে সব তোর দোষ। আমি এসবের কিছুই জানি না, আর তোর সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক নেই। আমি বলতে পারবো না। দেখ রিমি, আমাকে রাগাস না। বিয়ে বাড়িতে আমি কোনো ঝামেলা চাচ্ছি না, তাই ভালোভাবে বলছি, তরিকে ফোন করে সব স্বীকার কর। বললাম তো আমি পারবো না, কিছু করার থাকলে করে নে। এটাই তোর শেষ কথা? হুম। আমি চোখ বাঁকা করে রিমির দিকে কিছু সময় তাকিয়ে রইলাম।
রিমি দুষ্টু হাসি দিল। আমি আর রাগ সামলাতে পারলাম না, রিমিকে পরপর 3-4টা চড় মারলাম। চড় খেয়ে রিমি গগনবিতারী চিৎকার দিল। আমি রিমির মুখ চেপে ধরলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রিমির চিৎকার শুনে বাইরে থেকে মা, বাবা, মামা, মামি সহ সব আত্মীয় স্বজন ঘরে চলে এসেছে। বড় মামা রিমিকে আমার থেকে ছাড়ালো। সবাইকে দেখে রিমি আরো জোরে জোরে কাঁদতে লাগলো। চড় খেয়ে রিমির ঠোঁট কেটে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। বড় মামা আমার সামনে দাঁড়িয়ে বাজখাই গলায় বলল,